254 তাই তো? জি। আচ্ছা, আর প্রথমটার লাস্ট ইউজেবল আইপি 10 31 255.254। ফাইন। এটা নিয়ে কারো কোনো কনসেপ্টে ক্লিয়ার বা কোনো সমস্যা আছে এরকম? নো স্যার। এটা প্রবলেম হচ্ছে এরকম কেউ কি আছেন? নাই। ওকে ফাইন। এটাকে আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম, কেউ একজন একটু বলবেন আমাকে? ওএসআই মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারটা হয়েছিল। 7th লেয়ার, টপ লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে কি আমরা পুরো ডিসকাস শেষ করছিলাম? জি না স্যার পুরোটা বলতে পারবো না স্যার, ওই যে এইচটিটিপি আর এইচটিটিপিএস এতটুকু পর্যন্ত হয়েছিল। আচ্ছা, শাফিন জি স্যার। শাফিন বলেন এইচটিটিপিএস কত পোর্ট নাম্বার ইউজ করে? কোনটা স্যার? এইচটিটিপিএস পোর্ট নাম্বার কত ইউজ করে? এইচটিটিপিএস স্যার ওয়েট মিনহাজুল মিনহাজুল আছেন নাকি? মিনহাজুল আছেন? কথা বলেন আরে বাবা। আসসালামু আলাইকুম। শান্ত, এদের এই অবস্থা কেন এদের? আচ্ছা হ্যাঁ, শাফিন বলেন এইচটিটিপিএস কত পোর্ট নাম্বার ইউজ করে? স্যার 443। 543। 443 কত? 443 443। হ্যাঁ, কেফাতুল্লাহ সাহেব আছেন? জি। বলেন এফটিপি কত পোর্ট ইউজ করে? 21। 21। জি। আর কোন পোর্ট? 22 না, সরি। মিরান হোসেন আছেন? মিরান জি হোসেন ভাইয়া। বলেন এফটিপি কত নম্বর পোর্ট ইউজ করে? এফটিপি 21 আর 20। সরি। কত বললেন? 20 আর 21। 20 কিসে ইউজ করে, 21 কিসে ইউজ করে? 20টা হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য, আর 21 20 হচ্ছে ডাটা ট্রান্সফারের জন্য। জি। আর 21 এফটিপি কন্ট্রোলিং করার জন্য। কন্ট্রোলিং করার জন্য। কি কন্ট্রোল করবে? এটা হচ্ছে লগইন ছাড়া এটা ঢুকতে পারবে না, এটা কন্ট্রোলিং করবে। লগইন ছাড়া ঢুকতে পারবে না বিষয়টা এটা না, সেটা হচ্ছে আমি ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করে। কেমন? প্রথমে তো কানেকশন এস্টাবলিশ করতে হবে, দেন তো আপনাকে ডাটা ট্রান্সফার করতে হবে। তো কানেকশন এস্টাবলিশ, কানেকশন যে কন্ট্রোলটা সেটা হচ্ছে 21 নম্বর পোর্ট দিয়ে, তারপর ডাটার যে ট্রান্সফারেশন সেটা হচ্ছে 20 নম্বর পোর্ট দিয়ে। ওকে আচ্ছা, রবিন আছেন? নাই। সাজু আছেন? ভাই সাজু আছেন? জি ভাই আছি। সাজু বলেন টেলনেট আর এসএসএইচ কত পোর্ট নাম্বার ইউজ করে? টেলনেট 23, আর এসএসএইচ? SSH 22। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এইচএইচ আর টেলনেট একটা সিকিউরড আর একটা আনসিকিউরড, কিন্তু ভুলে গেছি কোনটা কি। কোনটা আনসিকিউর? এটা ভুলে গেছি। মিরান? SSH টা সম্ভবত সিকিউরড, টেলনেটটা আনসিকিউরড। মিরান বলেন সিকিউর কোনটা, আনসিকিউর কোনটা? এসএসএইচ এটা সিকিউরড। সিকিউর। এখানে সিকিউর বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আসলে আমি
সেটা হচ্ছে ফাইল জিলা ইউজ করার সময় এটা দেখছি যে SSH টা দিয়ে যদি ফাইল ট্রান্সফার করি কোনো সার্ভারে, তো এটা বেশি সিকিউরলি যায় আর কি। বেশি সিকিউরলি যায় কিভাবে দেখলেন? আমি এটা বিস্তারিত জানি না স্যার আসলে। না না, আমি বুঝছি যে আপনি তো বলছেন বেশি সিকিউরলি দেখছেন, বেশি সিকিউরলি যে যায় এটা কিভাবে দেখলেন? ওটা হচ্ছে স্যার একটা আর্টিকেল পড়ে দেখছিলাম আর কি। আচ্ছা, এই সিকিউর এটা মূলত এনক্রিপশন করে ফেলে। ডাটা ট্রান্সফার এনক্রিপশন মানে ডাটা এনক্রিপ্টেড হিসেবে ট্রান্সফার করে SSH ডাটা এনক্রিপ্ট আকারে যায়, তাই তো? আচ্ছা, এনক্রিপ্ট কি সবাই বোঝেন? কেফায়েতুল্লাহ sir. সাহেব আছেন? Compress- জি জি, হোয়াট ইজ এনক্রিপ্ট? মানে নর্মাল টেক্সটকে অন্য একটা ফরম্যাটে নিয়ে যাওয়া, মানে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিয়ে যাওয়া। যেমন ধরো আমি টেক্সট পাঠাইলাম, ও কি পিডিএফ হ্যাঁ, করে text। পাঠিয়ে দিবে এরকম কিছু? না 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 না, অন্য ধরনের একটা কোড ইউজ করে, যেটা হিউম্যান রিডেবল না। হ্যাঁ, যেটা হিউম্যান রিডেবল না, তাই তো? জি জি, ওকে, অর্থাৎ আমি যদি লিখি আই এম দ্য ট্রেনি অফ ইশিখন, তো আই এর জায়গায় এমন একটা ওয়ার্ড বা এমন কিছু আসবে যেটা আমি বুঝতে পারবো না, এম এর হ্যাঁ, জায়গায় এমন কিছু আসবে যেটা আমি বুঝতে পারবো না, তাই তো? এটাকে হ্যাঁ ডিক্রিপশন করে দেখতে হবে পরে। ওকে ফাইন। মুকিত সাহেব আছেন? জি, মুকিত সাহেব বলেন ডিএনএস এর পোর্ট নাম্বার কত? 53 সরি 53 53। হোয়াট ইজ ডিএনএস? ডোমেইন নেম সিস্টেম। এটা হলো যে ফেসবুক, গুগল এগুলা যে মানে আইপি অ্যাড্রেস না লিখে ফেসবুক, গুগল লিখলে আসে এরকমই আর কি। ডিনামিক নেম রেজলিউশন। ধরেন আপনার ভাইবাতে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে হোয়াট ইজ ডিএনএস, আপনি কি বলবেন? বলবো ডোমেইন নেম সিস্টেম। এটা হলো ডোমেইন নেম সিস্টেম IP ইলাবোরেশন, এটা তো কোনো সংজ্ঞার ভিতর পাওয়া, এটা তো কিছু হইলো না। আইপি অ্যাড্রেস ইউজ না করে আমরা মানে ফেসবুক, গুগল মানে আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, এজন্য আমরা ফেসবুক, গুগল এগুলো ইউজ করার জন্য ডোমেইন নেম সিস্টেম ইউজ করি। আইপি অ্যাড্রেস মনে রাখা কঠিন, কি মনে রাখা সহজ? নাম। নাম মনে রাখা সহজ। তার মানে সে কি করতে, নাম থেকে আইপি তে কনভার্ট করতেছে, তাই তো? জি, শুধু কি এটাই নাকি আর কিছু? তুই তো জানি। আবার আইপি থেকে নামেও কনভার্ট করতেছে, নাম থেকে আইপি তে যেভাবে কনভার্ট করে আইপি থেকে নামেও কনভার্ট করে। ডিএনএস নামেও কাজ convert করে। দুইটাই, বোথ কাজ করে। কেমন? জি, বোথ কাজ জি। না করলে কিন্তু আপনার এই সাইট থেকে আমি google.com লিখছি, সে গুগল কে আইপি তে কনভার্ট করে ওই পাশে নিয়ে গেছে, বাট আমাকে যখন আবার সে রেসপন্স দিচ্ছে তখন কিন্তু আমাকে আবার google.com দিচ্ছে, ওই পাশে আইপি থেকে আইপি তে চলে গেছে, ওই আইপি আবার কি করছে, আইপি থেকে আবার আমাকে নামে কিন্তু আমার কাছে দিয়ে নামে দিচ্ছে। আইপি থেকে নামে এবং নাম থেকে আইপি তে নেম রিজলভ করার কাজটা কে করে থাকে? ডিএনএস করে থাকে। ডিএনএস আচ্ছা, গুগলের পাবলিক ডিএনএস কি কি আছে, কি কি আইপি অ্যাড্রেস আছে গুগলের পাবলিক ডিএনএস আইপি, কে বলতে পারবেন? 888 হ্যাঁ বলেন। তারপর 8844 8.8.8 আর 8.8.4.4 আর কি কি আছে? 8.8.8.8 তারপর 8.8.4.4.4 8.8.4.4 আর আমি তো এই দুটো জানি। 4.4.2.2 আর আচ্ছা 9.9.9.9 জানেন এটা? জি না, তবে 1.1.1.1 এইগুলো হচ্ছে গুগলের পাবলিক ডিএনএস। বাবা এটা অনেক জানতাম। কেমন? জি এখন বলেন এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিকিউরড পাবলিক ডিএনএস কোনটা? সালেউজ্জামান 8 বলেন এখান থেকে মধ্যে সবচেয়ে সিকিউর গুগলের পাবলিক ডিএনএস কোনটা? সবচেয়ে সিকিউর গুগলের পাবলিক ডিএনএস হচ্ছে 1.1.1.1। ঠিক আছে? কারণ আচ্ছা, এই তৌকি আছেন? তৌকি আর শাফিন বলেন টেলনেট আকারে যদি আমি কোথাও লগ ইন করি সেটা কি এনক্রিপ্ট অবস্থা যায় না প্লেন টেক্সট আকারে যায়?
স্যার কোনটা? টেলনেট করে যদি লগ ইন করি, স্যার টেলনেট করলে স্যার এনক্রিপ্টেড হয়ে যাবে না কি আকারে যাবে? স্যার, এটা একটা প্লেন টেক্সট আকারে যাবে। প্লেন টেক্সট আকারে যাবে, তাই তো? জি স্যার। ওকে ফাইন। কেফায়েতুল্লাহ সাহেব আছেন? জি, বলেন আমার মেল সেন্ডিং এর ক্ষেত্রে কোন প্রোটোকল ইউজ করি? মেলের ক্ষেত্রে একটু দাঁড়ান ভাইয়া। মেল সেন্ডিং এর ক্ষেত্রে টিসিপি কি? বলতে পারতেছি না, গত ক্লাসে ছিলাম না তো। সাজু এসএমটিপি। বলেন, সাজু। এসএমটিপি হবে ভাইয়া, এসএমটিপি মানে কি? ইলাবোরেশন। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এটা পোর্ট নাম্বার কত? 25। 25। 25। ওকে ফাইন। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে কথা বলতেছিলাম। অ্যাপ্লিকেশন লেয়ারে এই সমস্ত প্রোটোকল কাজ করে, অর্থাৎ Nice. অর্থাৎ আমরা কিন্তু কখনো ওয়েব ব্রাউজার ব্রাউজ করার সময় কিন্তু বলে দেই না যে আমি এইচটিটিপি প্রোটোকল ইউজ করে কাজ করো, তাই না? তো সিস্টেম জি। নিজেই অটোমেটিক্যালি ব্যাকএন্ডে এই প্রোটোকল গুলো নিয়ে কাজ করে। আমরা কিন্তু মেল ট্রান্সফারের সময় বলে দেই না যে তুমি এসএমটিপি প্রোটোকল নিয়ে কাজ করো। সিস্টেম নিজেই কিন্তু এই সমস্ত প্রোটোকল নিয়ে কাজ করে। আমরা টেকনিক্যাল পারসন তাই এগুলো জানি না। নন টেকনিক্যাল পারসনরা কিন্তু আরো তাহলে ইন্টারনেট ইউজ করতেই পারতো না। সো এগুলো সিস্টেম অটোমেটিক্যালি তার ব্যাকএন্ডে কাজ করে। এই কারণে এগুলোকে, এই লেয়ারটাকে বলা হয় আপার লেয়ার বা সিস্টেম লেয়ার। সিস্টেম নিজে নিজে কাজটা করে থাকে, কেমন? তো অ্যাপ্লিকেশন লেয়ারে এইটা হচ্ছে একটা কাজ। সেকেন্ড কাজ একটা আছে, সেটা হচ্ছে সে অথেন্টিকেশনের কাজগুলো করে থাকে। অর্থাৎ আমরা ফেসবুকে যে আমি ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করি, এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো নিশ্চয়ই আমার ফেসবুকের ডাটাবেজে স্টোর করা আছে নাকি? জি জি। স্টোর করা না থাকে তো সে ম্যাচ করতে পারতো না, তাই না? ম্যাচ স্টোর করা আছে এবং তার সাথে ম্যাচ করে বলেই কিন্তু আমাকে লগ ইন করতে দেয়। কিন্তু আবার এটা মনে করেন না যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো আবার প্লেন টেক্সট আকারে ওখানে থাকে, পাসওয়ার্ড গুলো এনক্রিপ্টেড অবস্থায় থাকে। হ্যাঁ, ফেসবুক ইচ্ছা করলেও তার নিজের এই পাসওয়ার্ড গুলো দেখতে পারবে না। এই যে প্লেন টেক্সট আকারে, একদম প্লেন টেক্সট আকারে দেখবে এরকম কিন্তু থাকে না, ওগুলো এনক্রিপ্টেড অবস্থা ওখানে স্টোর করা থাকে। যাই হোক, এই যে অথেন্টিকেশনের যে কাজগুলো হয়ে থাকে, এই অথেন্টিকেশনের কাজগুলো আমার অ্যাপ্লিকেশন লেয়ারে হয়ে থাকে। অ্যাপ্লিকেশন লেয়ার ইজ রেসপন্সিবল ফর দোজ অথেন্টিকেশন টাইপ ওয়ার্কস, কেমন? তো দুই ধরনের কাজ করে থাকে। একটা হচ্ছে ব্যাকএন্ডে প্রোটোকল গুলো নিয়ে কাজ করে, আর একটা হচ্ছে অথেন্টিকেশন নিয়ে কাজ করে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের ইন এ নাটশেল। এরপরে আসেন প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন শব্দটা থেকে কি বুঝতেছেন আপনারা, বলেন? কেউ একজন বলেন, প্রেজেন্টেশন শব্দটা থেকে কি বুঝতেছেন? ডিসপ্লেতে যেটা শো করে স্যার, এটা ডিসপ্লেতে যেটা শো করে। আচ্ছা, ভালো কথা, আপনি এটা বলে খুব ভালো কাজ করছেন। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা এটাকে আমরা ইউজার ইন্টারফেসও বলে থাকি। অ্যাপ্লিকেশন লেয়ারটা কি? ইউজার ইন্টারফেস। ইন্টারফেস, অর্থাৎ আমি এই যে আমার এই যে এখানে যা দেখতে পাচ্ছি সবই কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, কেমন? ভাই কোন ডাটাকে প্রথম অবস্থায় যে প্রসেস করা হয় সেটাকে মনে হয় প্রেজেন্টেশন মেবি। এই ফাহমিদা, আপনি কি লিখতেছেন আপনি? আমি কিন্তু বুঝতে পারছেন ডাটা ট্রান্সলেটর কি, আমি কোনটার উত্তর কি দিচ্ছেন না দিচ্ছেন আমি কিন্তু জানি না। আপনাকে বলছিলাম আপনি মাইক্রোফোন ইউজ করেন, আপনি এখনো মাইক্রোফোন ইউজ করেন নাই, জানি না কেন। হ্যালো আচ্ছা হ্যালো। আচ্ছা, এবার আসলে আমরা কি বলতাম, প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন শব্দটা থেকে বুঝতে পারতেছি প্রেজেন্ট করা, তাই তো? তো প্রেজেন্টেশন লেয়ারে যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আপনার বন্ধু একটা মেইলে আপনাকে নোটপ্যাড বা টেক্সট একটা ফরম্যাটে কোন একটা ডকুমেন্ট পাঠাইলো। এখন আপনি কি সেটা কি নোটপ্যাড আকারে মানে টেক্সট ফরম্যাটে পাবেন নাকি পিডিএফ ফরম্যাটে পাবেন? পিডিএফ আকারে। কি টেক্সট হিসেবেই পাবো। এই কে বললো এই কথা? আমি যদি টেক্সট পাঠাই, উনি কি টেক্সট পাবে না পিডিএফ পাবে না ডক আকারে পাবে? টেক্সট পাবে, টেক্সট পাবে। টেক্সট পাবে, তাই না? আচ্ছা, এই যে টেক্সট পাঠাচ্ছে আর সে যে পাচ্ছে, অ্যাকচুয়ালি হয় কি, আমার একদম নিচে কেবলের ভিতর দিয়ে যায়, বিট আকারে যায়, 0 আর 1 আকারে যায়, তাই না?
এখানে কি টেক্সট কি পিডিএফ কি ডকুমেন্ট কিছুই তো এখানে আর বোঝা যাবে না, যাবে? না, তো সবই 0 আর 1 আকারে যায়। তাহলে আমি যে টেক্সট আকারে পাঠালাম আর আমার বন্ধু যে ওই পাশে ওই টেক্সটই পাচ্ছে, আমি পিডিএফ পাঠাচ্ছি ও যে পিডিএফই পাচ্ছে, এটা কিভাবে পসিবল? মাঝখানে তো ওই কি বলে ওয়্যারলেস হোক বা ওয়্যাল হোক এরকম না যে একটা টেক্সট ভিতর দিয়ে যাচ্ছে, কোনো বস্তু যাচ্ছে, তাই না? যে পিডিএফ আকারে একটা বস্তু যাচ্ছে, পিডিএফ বস্তু যাচ্ছে, এরকম তো কিছু না। আপনি যাই কিছু ডকুমেন্ট পাঠান সব 0 আর 1 আকারে যাচ্ছে। সো প্রেজেন্টেশন লেয়ার ইজ রেসপন্সিবল টু প্রেজেন্ট যে আমি যেই ফরম্যাটে প্রেজেন্ট করছি, সেন্ডার যেই ফরম্যাটে সে সেন্ড করতেছে ওই ফরম্যাটে রিসিভারের কাছে প্রেজেন্ট করাটার কাজ হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। কোনো কনফিউশন? না, আচ্ছা, এটা একটা। আর একটা হচ্ছে এই যে আপনি প্রেজেন্টেশন করতেছেন, ফরম্যাটটা পাঠাচ্ছেন, এর ভিতর দিয়ে যদি কোনো ম্যান অফ দ্য মিডল অ্যাটাক হয় তাহলে কিন্তু আপনি যে টেক্সটটা পাঠাচ্ছেন ওই টেক্সটের ভিতর যা লেখা আছে বা আপনি ইউজার নেম পাসওয়ার্ড পাঠাচ্ছেন, এই ইউজার নেম পাসওয়ার্ড গুলো কিন্তু ম্যান অফ দ্য মিডল অ্যাটাক হলে কেউ ক্যাপচার করতে পারে এবং ক্যাপচার করে কিন্তু দেখে ফেলতে পারে যে আসলে কি এর ভিতর দিয়ে যাচ্ছে, রাইট? যদি সেটা প্লেন আকারে যায়, তো প্রেজেন্টেশন লেয়ার কি করে, এই প্লেন টেক্সট আকারে সে প্রেজেন্ট না করে সে এনক্রিপ্টেড ফরম্যাটে আপনার মানে ইনফরমেশন গুলো সে পাস করে। বুঝতে পারছেন? তো সেন্ডিং সাইটে, সেন্ডারের সাইটে এই ফরম্যাটটা এনক্রিপ্ট অবস্থায় থাকে, আবার যখন রিসিভ করে ওই প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে ওই এনক্রিপ্টেড ফরম্যাটটাকে সে ডিক্রিপ্ট করে আপনার কাছে সুন্দর যেই ফরম্যাটে পাঠিয়েছিল ওই ফরম্যাটে প্লেন টেক্সট আকারে আপনার কাছে সে প্রেজেন্ট করবে। তো এনক্রিপশন এবং ডিক্রিপশন এই কাজগুলো প্রেজেন্টেশন লেয়ার করে থাকে। ক্লিয়ার? এইটুক কারো কোনো বুঝতে কোনো প্রবলেম থাকলে একটু কাইন্ডলি বলেন আমাকে। আছে কারো বুঝতে কোনো প্রবলেম? না ভাইয়া, নাই। এখন এরপরে লেয়ারটার নাম কি? সেশন লেয়ার। সেশন লেয়ার। সেশন লেয়ার, এই সেশন শব্দটা থেকে কি বুঝতেছেন আপনারা বলেন? কানেকশন, একটা ট্রান্সমিশন কতক্ষণ আপ থাকবে মানে কমিউনিকেশনটা, এই সেশনটা নির্ধারণ করবে সেশন লেয়ার। হ্যাঁ, গুড। সেশন লেয়ারে যে এরকম কাজ হয় যে বাফারিং যেন না হয় ভিডিওতে বা সরি কে বলতেছেন, কি বলতেছেন? বাফারিং যেন না হয় সেই কাজটাই সেশন লেয়ারের প্রোটোকল, মানে এই ধরনের কাজ হয়। বাফারিং যাতে না হয়, বাফারিং বলতে কি বোঝাচ্ছেন? স্টেবিলাইজিং, কে বলতেছেন? সিনক্রোনাইজিং, মিনহাজ। মিনহাজ। হ্যাঁ বলেন ভাইয়া। সেশন লেয়ারের কাজ মোটামুটি এখানে এই কোনো ভিডিও যদি মানে আমরা ডাউনলোড করতে যাই সেখানে যদি কোনো বাফারিং এর কাজ না হয় সেই কাজটাই সেশন লেয়ারে হয় মেবি। সেখানে ভিডিও ডাউনলোড বা ভিডিও দেখার সময় যদি বাফারিং না হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, বাফারিং এর সাথে সেশনের কি রিলেশন? মানে বাফার কখন হয়? কোন একটা হোয়াট ইজ বাফার? বাফারিং বলতে আসলে কি বুঝি? মনে করেন আমি একটা ভিডিও দেখতেছি, তো এটা আমি যদি বলি, কেউ যদি বলে যে বাফারিং হচ্ছে, অর্থাৎ বাফারিং হচ্ছে বলতে আসলে কি বোঝায়? এই যে এইখানে আপনার সাথে আমার যে কন্টিনিউ কনভারসেশন হচ্ছে এখানে যদি কেটে কেটে আসে সেটাকে বাফারিং বলে। কেটে কেটে যদি আসে সেটাকে বাফারিং বলে। আপনি ভিডিও যখন দেখবেন তখন সেটা ভাঙা ভাঙা যদি হয়, মানে স্লো যদি আসে, কিছু কথা কেটে কেটে আসলো। আচ্ছা, এটা কি ব্যান্ডউইথের সাথে রিলেশন কোনো আছে? মনে করেন আপনার সাইডে আমার সাইডে খুব ভালো ব্যান্ডউইথ, সেক্ষেত্রে কি বাফারিংটা হবে? একটু তো হবেই, কারণ আমি যদি 3 MBPS ব্যবহার করি, আপনি যদি 6 MBPS, এখানে তো অবশ্যই ব্যবহার। আচ্ছা, 3 MB 6 MB না, একটু মনে রাখেন উনি 3 MB 6 MB এর কথা বলছে। হ্যাঁ, তো এগুলো না আমরা ডিসকাস করব একটু পরে, আসতেছে আমাদের। আচ্ছা ঠিক আছে মিনহাজ ভাই, থ্যাংক ইউ। তো আমরা সেশন শব্দটা থেকে যেটা বুঝতেছি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ডাটা এক পাশ থেকে সেন্ডার যখন সেন্ড করবে, রিসিভার যখন রিসিভ করবে, আগে সেন্ডার ডাটা সেন্ড করার আগে, ডাটা যখন সেন্ড করতে যাবে তার আগে তো একটা কানেকশন এস্টাবলিশ করতে হবে, তাই না?
কানেকশন Right. স্টাবলিশ করা ছাড়া কিন্তু সেশন মানে ডাটা কিন্তু ট্রান্সফার হবে না। অর্থাৎ ধরেন জি। যদি আমি রিয়েল লাইফ এক্সাম্পল দেই, ধরেন আমি আমার মাকে ফোন দিলাম, ফোন আমার মায়ের কাছে, ফোনটা রিং বাজতেছে। এখন মা যদি রিসিভ বাটন প্রেস না করে সারাদিন হ্যালো হ্যালো বলে, কাজ হবে? না, কেন কাজ হবে না? সেখানে তো সে পিক করে না, মানে করেনি। পিক করা, এই যে পিক করাটা বলতে আসলে কি বোঝাচ্ছে? পিক করা মানে হচ্ছে আমি মানে আর receive আমার বা মায়ের receive করে না। ভিতরে কথা বলা একটা এনভায়রনমেন্ট তৈরি হলো, দেন জি। তারপরে আমরা কথা বলবো, তাই তো? জি বিষয়টা তো এটাই। তো এই যে হ্যাঁ। আগে মানে কথা বলার আগে যে একটা এনভায়রনমেন্ট তৈরি করা, অর্থাৎ ডাটা ট্রান্সফার হবে, আমি কথা বলতেছি, সে শুনবে, সে কথা বলবে, আমি শুনবো, এগুলো তো ডাটা। তো এই যে স্যার, এটা ভয়েস, কি সিনক্রোনাইজেশন? হ্যাঁ হ্যাঁ, এটা কি সিনক্রোনাইজেশন বলে? না, না এটা অ্যাকচুয়ালি সিনক্রোনাইজেশন অন্য জিনিস। তো এই যে ভয়েস হোক বা ডাটা হোক, এই যে ডাটা ট্রান্সফার করার আগে যে একটা কানেকশন এস্টাবলিশ করা, মানে একটা এনভায়রনমেন্ট তৈরি করা যে না আমি তার সাথে ডাটা কানেক্টিভিটি বা ডাটা ট্রান্সফার করতে পারবো, এই এনভায়রনমেন্টটা তৈরি করার কাজটা করে থাকে আগে সেশন লেয়ার। সেশন Clear? একটা জি। তো এই কানেকশন যদি এস্টাবলিশ না হয় তাহলে কিন্তু ডাটা ট্রান্সফার করা যাবে না, বুঝতে পারছেন? যদিও এই কানেকশন তৈরি করার মূল কাজটা করে থাকে ট্রান্সপোর্ট লেয়ার, অর্থাৎ এর পরের লেয়ার। আপনারা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে উপরে 3টা লেয়ার, অর্থাৎ প্রেজেন্ট অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন এবং সেশন লেয়ার, এই 3 লেয়ারকে আমরা বলি আপার লেয়ার, রাইট? আপার আপার আর জি। নিচের 4টা লেয়ার ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিংক নেটওয়ার্ক, এবং ডাটা লিংক, ফিজিক্যাল, এটাকে বলা হয় ফিজিক্যাল। লোয়ার লেয়ার। লেয়ার। তো এই যে আপার লেয়ার এবং লোয়ার লেয়ারের মাঝখানে মানে মূলত হচ্ছে সেশন লেয়ারটা কাজ করে, অর্থাৎ সেশন লেয়ার যেটা করে আপার লেয়ার এবং লোয়ার লেয়ারের মধ্যে সে একটা সম্পর্ক সংযোগ স্থাপন Right. করে। তো এই যে আচ্ছা, জি। কানেক্টিভিটিটা সে যে এস্টাবলিশ করলো, সেশন এটা ক্রিয়েট করলো, এটার মূল কাজ যদিও ট্রান্সপোর্ট লেয়ার করে থাকে, কিন্তু তারপর সেশন লেয়ার রেসপন্সিবল টু কানেক্ট দিস সেশন। এখন কথা হচ্ছে শুধু সে কানেকশন এস্টাবলিশ করেই ক্ষান্ত হয় না। আমি আমার মায়ের সাথে কথা বলতেছি, ওকে ফাইন, কিন্তু আমি বললাম যে মা এখন রেখে দেই, রেখে দেওয়ার পর যদি আমি যদি না কাটি অথবা আমার মা যদি না কাটে, তাহলে কি এটা কি হবে কাজ? না, কলটা শেষ হবে না, কলটা চালু তাহলে থাকবে। কিন্তু চলতেই থাকবে, তাই না? তাহলে কিন্তু জি। এখানে একটা মেকানিজম এমন থাকা উচিত যে না, এই যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, দেন এখন আমরা কলটা কেটে দিব, এটা মেকানিজম থাকা উচিত। যদি মেকানিজম যদি না থাকে তাহলে শুধু কল করছি, কথা বলতেছি, কিন্তু এখন আমার কথা বলা শেষ, কিন্তু ওর সারা জীবন চলতেই থাকবে, এটা কিন্তু খুব ভালো একটা বিষয় না। সো আমাদের ডাটা নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও আমি আপনি একটা এস্টাবলিশ, তো কি বলতেছিলাম, সেকশন লেয়ারের কথা বলতেছিলাম জি, যে জি। আমার Session মায়ের layer সাথে এর আমি যখন কথা বলতে যাব তখন কিন্তু কথা বলা শেষ করার পর কাটতে হবে, অর্থাৎ এই যে কানেকশনটা টিয়ার ডাউন করা বা কানেকশনটা ফিনিশ করা, অর্থাৎ আমার ডাটা ট্রান্সফার করা শেষ, কাজ শেষ শেষ। এখন এই কানেকশন যে আগে যেটা এস্টাবলিশ হয়েছিল, এই কানেকশনটা টিয়ার ডাউন করার কাজটাও করে থাকে সেশন লেয়ার। জি। সেশন এস্টাবলিশ করবে, সেশনে যা হচ্ছে সেটা মনিটরিং করবে, প্লাস শেষে সে কি করবে, কাজ শেষ করার পরে শেষে সেশনটাকে টিয়ার ডাউন করবে, কানেকশনটাকে টিয়ার ডাউন করবে বা কেটে দিবে। এই অথবা তিনটা destroy কাজ করে করে দেবে। থাকে সেশন লেয়ার। কেমন? জি। কারণ মনিটরিং যদি না হয় তাহলে কতক্ষণ কথা চলতেছে, কতক্ষণ ডাটা ট্রান্সফার হচ্ছে সে কিভাবে বুঝবে? সো মনিটরিং করতে হবে। তো establish করা, লাইন আপ মানে ট্রান্সমিশন চলতেছে কিনা, লাইন আপ আছে হ্যাঁ কিনা হ্যাঁ সেটাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ensure কানেকশন করবে। এস্টাবলিশ করা, কানেকশন মনিটরিং করা এবং কানেকশন শেষে কি করা, টিয়ার ডাউন করা, এই কাজগুলো কে করে থাকে? সেশন লেয়ার করে Session থাকে। layer। সেশন দেখেন লেয়ার। আমরা যখন এসএসসি বা ইন্টার রেজাল্ট গুলো হয় তখন কিন্তু অনেকে ওই সার্ভারে ঢুকতে পারে না, তাই না? জি জি। হয় না? কারণ কি? কারণ এখানে কিন্তু একটা সেশন লেয়ারের একটা রেসপন্সিবিলিটি আছে। কেমন? সেটা হচ্ছে ধরেন একটা সার্ভার, ধরেন ইন্টারমিডিয়েটের একটা সার্ভার যেখানে সে রেজাল্ট গুলো আউটপুট দিচ্ছে, তার কিন্তু একটা নিজস্ব একটা লোড ক্যাপাসিটি আছে। ধরেন সেখানে জি। লোড ক্যাপাসিটি মনে করেন একসঙ্গে 2 লাখ ইউজার একসঙ্গে ঢুকতে পারবে। আর 2 লাখ হ্যাঁ, হ্যাঁ। ইউজার যদি একসঙ্গে ঢুকতে পারে তার মানে কি 2 লাখ ইউজার নিয়ে সে হ্যান্ডেল করতে পারে। 2 লাখ একতম ইউজার কিন্তু সে হ্যান্ডেল করতে পারবে না। এখন 2 লাখ ইউজার সারা জীবন যদি ওখানে থাকে, 2 লাখ একতম ইউজার কি ঢুকতে পারবে? না। সো তাহলে কি করতে হবে, কিছু ইউজার যদি এরকম থাকে যে তার কাজ শেষ হয়ে গেছে বাট তারপর সে বের হচ্ছে না, সে আইডেল অবস্থা পড়ে আছে, সেশন লেয়ারের কাজ হচ্ছে এই আইডেল টাইম কতক্ষণ থাকবে এইগুলো সে মেনটেন করা। অর্থাৎ কিছুক্ষণ পর যদি থাকে, তো আইডেল টাইম যদি থাকে, এর তো আর কোনো কাজ নেই, সে শুধু শুধু আপনার সার্ভারের ব্যান্ডউইথটা নষ্ট করতেছে।
আমার সার্ভারের লোডটা সে দিচ্ছে। তো তাকে কি করবে, এই সেশন থেকে তার জন্য একটা সেশনের টাইম থাকবে, সে ওই টাইম থেকে ওই তাকে টাইম আউট করে দিবে। জি এইগুলো কাজগুলো করে থাকে কোন লেয়ার? সেশন লেয়ার করে থাকে। সেশন লেয়ার অবশ্যই আপনারা দেখছেন কিনা আমি জানি না, ফেসবুকে মনে করেন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যদি কখনো আইডল থাকেন, তো ফেসবুক থেকেও অনেক সময় টাইম আউট হয়ে যায়। এরকম অনেক ওয়েবসাইট থেকে হয়, আপনি আইডল অবস্থায় আছেন তো টাইম আউট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি এই সাইডে ঢুকে কোনো কাজ করতেছেন না, বাট আপনার সাথে যে একটা সেশন ক্রিয়েট হয়েছে, সে মনিটরিং করতেছে, কোনো কাজ করতেছেন না, শুধু শুধু অন্যজন ইউজার কিন্তু ব্যান্ডউইথ পাচ্ছে না আপনার কারণে। মানে আপনি কিন্তু এখানে অর্থাৎ আপনার পিসির সাথে ওই সার্ভারে কিন্তু কোনো ব্যান্ডউইথ যাচ্ছে, সো এটা কিন্তু আপনার মূল সার্ভারটা তো হিট পড়তেছে, তাই না? সো কোনো কাজ নাই, শুধু শুধু কেন ওই সার্ভার আপনাকে ধরে রাখবে? আপনি কাজ করতেছেন, ওকে ফাইন করেন, কিন্তু কাজ নাই, আপনি শুধু শুধু কেন আমার একটা স্পেস আপনি নিয়ে রাখবেন? আপনি এখানে ঢুকছেন যখন, আমার একটা সার্ভার যখন ঢুকছেন, তার মানে নিশ্চয়ই আপনার জন্য কিছু না কিছু একটা স্পেস অ্যালোকেট করা আছে। সো যদি কখনো দেখা যায় সে আইডল অবস্থা থাকে, এই সেশন লেয়ার ইজ রেসপন্সিবল যে না, এখন এই আইডল আছে, কতক্ষণ পরে আমি তাকে এখান থেকে টাইম আউট করে ফেলবো। এই কাজগুলো করে থাকে কোন লেয়ার? সেশন লেয়ার। সেশন লেয়ার। স্যার লগইন থাকলে তো লগ আউট হয় না। কোনটা? হয়, অনেক সাইডে হয়। অনেক সাইটে হয়, আপনি আইডল অবস্থা থাকেন কিন্তু আপনাকে লগ আউট করে দিবে। স্যার আমার হয় নাই কখনো। আচ্ছা, আপনি হচ্ছে অনলাইন শপিং সাইট গুলোতে লগ ইন করিয়েন, খুব বেশিক্ষণ আপনাকে রাখবে না এই অবস্থায়, আইডল অবস্থায়। আচ্ছা আমি আচ্ছা, ফেসবুকে এরপরে আসেন, এগুলো আমরা হচ্ছে আপার লেয়ার বা সিস্টেম লেয়ার সম্পর্কে জানলাম। হ্যাঁ, এই 3টা লেয়ারে আমাদের কোনো কাজ নাই, আমাদের হাত দেওয়ার কোনো স্কোপ নাই। কেমন? এখন থেকে আমরা যে লেয়ার 4টা পড়বো, সেগুলোতে আমরা অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে ওই লেয়ার গুলোতে আমরা হাত দিব। সেটা কি? ট্রান্সপোর্ট লেয়ার। কোন লেয়ার? ট্রান্সপোর্ট লেয়ার। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারের কাজটা কি? ট্রান্সপোর্ট শব্দটা থেকে কি বুঝতেছেন? স্থানান্তর, এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবে এরকম। রাইট, এতটুকু তো বোঝা যাচ্ছে। একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাই তো? হ্যাঁ, তো আমি একটু আগে বলছিলাম যে অ্যাকচুয়ালি সেশন লেয়ার যদি সেশন এস্টাবলিশ করে, বাট এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে ট্রান্সপোর্ট লেয়ারে। কেমন? তো জি। আমি কই ডেটাটাকে প্যাকেট ভাগ করে তারপর পাঠায়, ট্রান্সমিট করে। হ্যাঁ, ধরেন কি বলি, সেন্ডার এবং রিসিভার, এই পাশটা হচ্ছে আমার সেন্ডার। এটা আমার সেন্ডার মনে করেন, এটা আমার সেন্ডার, এই পাশে হচ্ছে আমার রিসিভার। এখন সেন্ডার যখন সেন্ড করবে কোনো ডাটা, তার ডাটা সেন্ড করার আগে কি করবে? সে একটা কানেকশন এস্টাবলিশ করবে। সেন্ডার এবং রিসিভারের মাঝখানে সে কি করবে? কানেকশন একটা এস্টাবলিশ করবে। এখন এই যে কানেকশন এস্টাবলিশ হলো, এই কানেকশনের ভিতর দিয়ে আপনার ডাটা ট্রান্সফার হবে। এটা দুইটা ওয়েতে কানেকশন এস্টাবলিশ হয়। কয়টা ওয়েতে? দুইটা ওয়েতে। একটা কানেকশন হচ্ছে রিলায়েবল, আর একটা কানেকশন হচ্ছে আনরিলায়েবল। মানে একটা কানেকশন যদি বাংলা ভাষায় বলি তাহলে বিশ্বস্ত, আর একটা হচ্ছে অবিশ্বস্ত, তাই তো? টিসিপি আর ইউডিপি। হ্যাঁ, রাইট। তো এখন রিলায়েবল আর আনরিলায়েবল, যেটা টেকনিক্যাল ভাষায় রিলায়েবলিটি যেটা, সেটা হচ্ছে আমরা বলি টিসিপি, আর আনরিলায়েবল যেটা, সেটাকে বলতেছি ইউডিপি। টিসিপি মিন্স ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর ইউডিপি মিন্স ইউজার ডিপেন্ডেন্ট প্রোটোকল। ইউজার ডিফাইন্ড প্রোটোকল। ডিফাইন। একজন একটু দেখেন, দেখেন একটু ইউডিপি। আচ্ছা, এখন দেখেন, এই যে আমি টিসিপির কথা বলছি, আমরা একটু টিসিপি নিয়ে কথা বলি। কেন আমি এটাকে রিলায়েবল বলতেছি আর কেন এটাকে আমি ইউডিপি কে আনরিলায়েবল বলতেছি? ফার্স্ট অফ অল হচ্ছে, এই ট্রান্সপোর্ট লেয়ারে এই সেন্ডার, এই যে একটু আগে মিনহাজ মনে হয় বলছিলেন যে আমার এই ধরেন এই পাশে আমি 6 Mbps এর স্পিডে একটা লিংক ইউজ করতেছি, আর আমার বন্ধু ওই পাশে যে রিসিভার, সে 3 Mbps একটা লিংক স্পিড ইউজ করতেছে। এখন আমি যখন এই 6 Mbps স্পিডে ডাটা পাঠাবো, ভালো করে বোঝেন, আমি যখন একটা 6 Mbps স্পিডে এই কানেকশনের মাধ্যমে ডাটা পাঠাবো, আমি আমার 6 Mbps আছে, আমি 6 Mbps স্পিডে ডাটা পাঠাতেই পারি, কিন্তু আমার বন্ধুর এই লিংকটা 3 Mbps, আমার এই লিংকের 3 Mbps এর ভিতরে 6 Mbps এর স্পিডে ডাটা যায়, তাহলে প্রবলেম হবে না? জি, হবে কি না? হবে প্রবলেম।
কারণ প্রবলেম হচ্ছে হবে। ধরেন আমার পানির পাইপ হচ্ছে 5 ইঞ্চি, এর ভিতরে যদি 10 ইঞ্চি উচ্চতা মানের হ্যাঁ কোনো হ্যাঁ ফ্লো যদি ভিতর দিয়ে যায় তাহলে কিন্তু অনেক পানি কিন্তু অপচয় হবে, হ্যাঁ তাই তো? আবার আবার মনে করেন আমার বন্ধু হচ্ছে 3 এমবিপিএস, সে 3 এমবিপিএস স্পিড ডাটা পাঠাচ্ছে, আর আমি 6 এমবিপিএস স্পিড লিংকের স্পিড ইউজ করি, আমার ভিতরে যদি 3 এমবিপিএস এর ডাউনলোড হয় তাহলে সমস্যা না? জি কারণ আমি তো 6 এমবিপিএস লিংক স্পিড ইউজ করি, আমি কেন 3 এমবিপিএস এ পাবো? অর্থাৎ বোথ সাইডে কিন্তু সমস্যা। বিষয়টা হচ্ছে মনে করেন আমি যে স্পিডে কথা বলতেছি আপনারা যদি ওই স্পিডে কথা না নিতে পারেন তাহলে কিন্তু প্রবলেম। আবার আমি এমন স্লো হয়ে গেছি যে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু প্রবলেম। জি অর্থাৎ তাহলে সেন্ডার এবং রিসিভার এই দুজনের ভিতরে একটা সিনক্রোনাইজেশন থাকতে হবে, যে না ও যেভাবে পাঠাচ্ছে আমাকে কিন্তু আমার হিসেবে নিতে হবে। তো এই যে একটা যে আমার ডাটার যে ফ্লোটা যাচ্ছে এই ফ্লোটা কন্ট্রোল করে, অর্থাৎ সে 6 এমবিপিএস এ পাঠাক এদিকে 3 এমবিপিএস এ যাবে, ওদিক দিয়ে 3 এমবিপিএস এ পাঠাক এদিকে 6 এমবিপিএস এর লিংকটা ডাউনলোড হবে। এই যে ফ্লোটাকে যে কন্ট্রোল করা, এই ফ্লোটা জি কন্ট্রোল হয়ে থাকে টিসিপি মোডে। কোন মোডে হয়? টিসিপি মোডে মোডে। এবং এটা ট্রান্সপোর্ট লেয়ারে হয়ে থাকে। কোন লেয়ারে? ট্রান্সপোর্ট কন্ট্রোল। ক্লিয়ার? জি 4 এখন Layer কথা 4 হচ্ছে ধরেন এই যে আপনি এদিক দিয়ে একটা মনে করেন 5 জিবি একটা ফাইল ডাটা পাঠাচ্ছেন, তাহলে একটা আমরা দেখলাম কি ফ্লো কন্ট্রোল কোন লেয়ারে হয়? ট্রান্সপোর্ট লেয়ারে। সেকেন্ড অফ অল হচ্ছে ধরেন আপনি 6 জিবির একটা ডাটা পাউল সাহেব কি লিখছেন মেসেজে? ইউডিপি এটা ডেফিনেশন কি ডেফিনিশন? ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। আচ্ছা, এবার দেখেন কি বলতেছিলাম। টিসিপি ওই যে ট্রান্সমিশন কন্ট্রোলের যেটা 6 এমবি এর মধ্যে ব্যালেন্স হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি এখানে একটা ডাটা পাঠাচ্ছি যেটা 6 জিবি, এটা বড় একটা ডাটা। জি কেমন? জি। এই বড় ডাটাটা আমি সেন্ড যখন করতেছি আমার রিসিভার এই এত বড় ডাটা নিয়ে হ্যান্ডেল নাও করতে পারে। সো দ্যাটস ওয়াই টিসিপি মোডে যেটা হয় সেটা হচ্ছে সে এই বড় ডাটাকে ছোট 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 অংশে ভাগ করে ফেলে। আপনারা দেখছেন কিনা জানি না, বা আমি অ্যাকচুয়ালি আসলে ওইভাবে দেখিনি, তবে ওইভাবে বুঝি নাই, দেখি না যে সেটা ঠিক না। অনেক আগে যখন আমাদের ব্যান্ডউইথের প্রবলেম ছিল তখন একটা ওয়েবসাইটে আসতেই একটুখানি অংশ, আবার একটুখানি অংশ, একটুখানি অংশ, এরকম হতো না অনেক আগে? এখনো হয় কখনো কখনো মনে হয়। তো এই যে দেখেন এখনো হয় কোনো কোনো ডাটার মোবাইলে নাম আসে এমন। হচ্ছে, হ্যাঁ এই একটা বড় একটা ডাটার ছোট ছোট অংশে ভাগ ভাগ করা থাকে, এটাকে বলা হয় সেগমেন্টেশন। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা ওইটাও তো এরকম হ্যাঁ, অল্প ওখানে অল্প প্রায় অংশ 16টা করে ভাগ করা থাকে, তাই না? সো এই যে জি এই যে স্যার ছোট ছোট অংশে ভাগ, আমার মূল ডাটাটাকে সে ছোট ছোট অংশে ভাগ করে ফেলতেছে, এটাকে কি বলা হয়? সেগমেন্টেশন। ছোট ছোট সেগমেন্টে ভাগ করে 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 পাঠাচ্ছে। তো এটার সুবিধাটা কি, কেন সেগমেন্টে ভাগ করে? সেটা হচ্ছে বড় একটা ডাটা যদি আমার রিসিভারের কাছে যায়, ও যদি সেটা হ্যান্ডেল না করতে পারে সেখানে একটা জ্যাম পড়ে যেতে পারে, যেটাকে আপনার টেকনিক্যাল ভাষায় বলি নেটওয়ার্ক কনজেশন। কি বলি? নেটওয়ার্ক কন্ডিশন নেটওয়ার্ক কনজেশন। এটা জ্যাম যাতে না পড়ে তো সে কি করে আগে থেকে ছোট ছোট অংশে ভাগ করে, একটা আগে যাবে ওটা আগে ক্লিয়ার হবে, দেন আরেকটা যাবে ছোট একটা অংশ আগে, ওটা তারপর ক্লিয়ার হবে, আরেকটা ছোট অংশ যাবে ওটা ক্লিয়ার হবে। এতে করে কি হয়, এই নেটওয়ার্ক কনজেশনটা আসলে অ্যাকচুয়ালি হয় না। বুঝতে পারছেন কথা? সো এই কাজগুলো হয়ে থাকে কোথায়? ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু, এবং টিসিপি মোডে। তো সেগমেন্টেশন হয় হচ্ছে টিসিপি মোডে এবং ট্রান্সপোর্ট লেয়ারে। এবং সেগমেন্ট গুলো কোনটা? সেগমেন্ট হচ্ছে মূল ডাটা যে আমি পাঠাচ্ছি এই মূল ডাটাটার সেগমেন্ট হচ্ছে, আমরা যে উপরে 3টা লেয়ার পড়ছি আমার ইনফরমেশনটা এই 3 লেয়ারের ডাটা আকারে ছিল। কি আকারে? ডাটা আকারে ছিল। যখন ট্রান্সপোর্ট লেয়ারে আসে তখন সেটা ছোট ছোট অংশে ভাগ হয়ে যায় টিসিপি মোডে, কিন্তু আমি বলতেছি টিসিপি মোডে ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, নট ইউডিপি মোডে। টিসিপি মোডে ছোট ছোট অংশে ভাগ হয়ে যায় এবং এটাকে এই ছোট ছোট অংশে ভাগ হওয়াকে বলা হয় কি? সেগমেন্টেশন। ক্লিয়ার? স্যার এই যে প্রেজেন্টেশন ট্রান্সমিশন লেয়ারটা এটি কি কোনো ডিভাইসের মাধ্যমে একদম শর্ট শর্ট আকারে ভাগ হয়ে যায়? বুঝি নাই স্যার যে ট্রান্সপোর্টেশন যে লেয়ারটা স্যার এ তো আমার যে ডাটাটা পাঠাচ্ছে সেটাকে তো পার্ট করে শর্ট শর্ট করে ছোট ছোট করে পাঠায়, সো এটা কি কোনো ডিভাইসের মাধ্যমে হয়ে থাকে না অটোমেটিক্যালি হয়ে থাকে? এটা অটোমেটিক্যালি হবে।
প্রতিটা ডিভাইসের সফটওয়্যার লেভেলে হওয়ার কথা এটা। হ্যাঁ, আমরা দেখবো যে বিভিন্ন প্রোটোকল নিয়ে যখন আমরা বলবো না, দেখবেন ওইখানে প্রত্যেকটা প্রোটোকল কোনো না কোনো টিসিপি হয় ইউডিপি মোডে কাজ করে। যেমন ধরে আমরা ডিএনএস এর কথা বলছি, ডিএনএস টিসিপি মোডেও কাজ করে, ইউডিপি মোডেও কাজ করে। সো যেটা টিসিপি মোডে কাজ করে, ওইখানে সে এই ছোট ছোট অংশ করে ভাগ করে ফেলবে। কেমন? আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে, আমরা প্রথমে বলছিলাম রিলায়েবল এর কথা বলছিলাম, তাই না? যে বিশ্বস্ত। হোয়াই, কেন এটা রিলায়েবল? টিসিপি মোডটা কেন রিলায়েবল? এই যে ছোট ছোট অংশে যে ভাগ হয়ে যাচ্ছে না, এই ছোট ছোট অংশের ভাগ হওয়া যদিও ভাগ হচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা ভাগে একটা করে সিকোয়েন্স নাম্বার এখানে অ্যাড করা থাকে। জি, আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি জি। প্যাকেট ড্রপ করলে ও আবার প্যাকেটটা পাঠায়, ওর একটা রেজিস্টার রাখে প্যাকেটগুলোর। আচ্ছা, এটা থেকে আমি বেরোবো কিভাবে? এটা আরেক বিপদে পড়লাম। আচ্ছা, ধরেন আমার উপরে যে লেয়ার গুলো ছিল সেখানে মূল ডাটা, তাই তো? এখন সেটা যখন আমার ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসলো, এই মূল ডাটাটা মনে করেন এরকম ছোট ছোট অংশের সেগমেন্টে ভাগ হলো। তো এই যে এখানে সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট 3, সেগমেন্ট 4, সেগমেন্ট 5, সেগমেন্ট 6, এইভাবে প্রত্যেকটা সেগমেন্টের একটা করে কি থাকে, সিকোয়েন্স নাম্বার থাকে। এই সিকোয়েন্স নাম্বার গুলো কেন দেওয়া থাকে? কারণ হচ্ছে এই সেন্ডার যখন এই ছোট ছোট অংশে ভাগ করে ফেলবে, এই একটা ডাটার একটা ছোট অংশ, এই একটা ডাটা এটা ছোট অংশ, এই ডাটাটার একটা সিকোয়েন্স নাম্বার আছে। এটা যখন রিসিভারের কাছে যাবে, রিসিভার যেন এই নাম্বার গুলো দেখে যেন সে আগের মতো করে সুন্দরভাবে আবার ডাটাটাকে সাজাতে পারে। জি, বুঝতে পারছেন? সো আমি রিলায়েবল এই কারণে বলতেছি যে এই সেগমেন্ট 1 যখন সেন্ডার তার কানেকশনের মাধ্যমে পাঠাবে, ওই পাশে রিসিভার যখন সে সেগমেন্ট 1 পাবে, ওই সেগমেন্ট 1 পাওয়ার পরে সে কি করবে? অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে। সেন্ডার পাইছি। করেন একটা প্যাকেট পাঠালো, একটা সেগমেন্ট পাঠাইলো, হ্যাঁ, সেগমেন্ট 1 পাঠাইলো, তো এই পাশ থেকে সেন্ডার ও পাঠাইলো, দেন রিসিভার কি করবে? একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে ওকে, যে আমি কিন্তু তোমার সেগমেন্ট 1 পাইছি। ক্লিয়ার? তো যতক্ষণ পর্যন্ত সেন্ডার এই অ্যাকনলেজমেন্ট না পাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেন্ডার S2 পাঠাবে না, অর্থাৎ সেগমেন্ট 2 পাঠাবে না। দরকার হলে সে কি করবে? আবার সেগমেন্ট 1 কিছু নির্দিষ্ট টাইম পরে সে আবার সেগমেন্ট 1 পাঠাবে। সো সেগমেন্ট 2 কখনোই পাঠাবে না যদি না সেগমেন্ট 1 এর ওই পাশে পাঠানোর পরে রিসিভারের কাছ থেকে কোনো অ্যাকনলেজমেন্ট না আসে। অ্যাকনলেজমেন্ট আসার পরে সে কি করবে? সেগমেন্ট 2 পাঠাবে। তো দ্যাটস হোয়াই এই কারণে আমরা বলছি যে রিলায়েবল, অর্থাৎ ওই পাশে যে যাচ্ছে এটা আমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছি। ঠিক আছে? ধরেন রিয়েল লাইফ এক্সাম্পল ধরেন আমি শাহজালাল ভার্সিটিতে ছিলাম, ওইখানে আমার সিলেট শহরের ভিতরে শাহজালাল ভার্সিটির ভিতরে আমার হলের ভিতরে আমার রুম, তাই তো? এখন আমার কাছে ঢাকা থেকে একটা চিঠি যাবে, আমার বাসা থেকে মনে করেন ডাক যোগে যদি একটা মানে সরকারি ভাবে ডাক যোগে যদি একটা চিঠি পাঠায়, আর একটা চিঠি মনে করেন এসএ পরিবহনের মধ্যে পাঠালো, এসএ পরিবহনে যদি পাঠানো হয় তাহলে জিনিসটা কি হবে? সে আমার সর্বোচ্চ সিলেট শহরে যাবে, সদর শহরে, যে তাদের যে অফিস আছে ওইখানে রাখবে, রাখার পর আমাকে একটা ফোন দিবে যে মুশফিক সাহেব আপনি আসেন, আপনার একটা পার্সেল আসছে, রাইট? কিন্তু আমি ওখানে গেলাম কি গেলাম না এটা কিন্তু তাদের হেডেক নাই, তাই তো? সে ফোন করে আমাকে জানিয়ে দিচ্ছে, ব্যাস তাদের দায়িত্ব শেষ। কিন্তু সরকারি ভাবে যদি আমাকে কোনো লেটার যদি পাঠানো হয় বা কিছু যদি পাঠানো হয়, তাহলে কি হবে? সে সিলেটে যাবে, সিলেট শহরে যাবে, সে ভার্সিটিতে যাবে, ভার্সিটি বলে হল খুঁজবে, হলে খুঁজার পরে আমার রুম নাম্বার খুঁজবে, ওইখানে আমাকে নক করবে, দেন আমি বের হবো, সে বলবে যে স্যার আপনাদের একটা পার্সেল আসছে, আপনি একটা সিগনেচার করেন। জি জি, এটা অন্যান্য সার্ভিস করে, বিশেষ আমি একটা উদাহরণ দিলাম যে ওই যে ওখানে একটা আমার ইনফরমেশন গেল কি পেলাম সেটা কোনো কিন্তু এনসিওরিটি নাই, বাট এখানে কিন্তু একটা এনসিওরিটি আছে। তো যেটাকে এনসিওর দিচ্ছে সেটা হচ্ছে টিসিপি,
আর যেটা এনশিওর দিচ্ছে না সেটা কিন্তু ইউডিপি। ইউনিট তো এই যে আমার টিসিপি মোডে এরকম একটা অ্যাকনলেজমেন্ট আসে, দ্যাটস হোয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে এটা হচ্ছে রিলায়েবল। কিন্তু ইউডিপি তে এরকম কোনো অ্যাকনলেজমেন্ট আসে না, সে সেগমেন্ট 1 পাঠাবে, সে সেগমেন্ট 2 পাঠাবে, সেগমেন্ট 3 পাঠাবে, এই পাশ থেকে যে কোনো অ্যাকনলেজমেন্ট আসবে এটা কোনো ধারধারিসে না। ক্লিয়ার? জি কোনো কনফিউশন? সো এই কারণে আমরা টিসিপি কে বলতে রিলায়েবল প্রোটোকল আর ইউডিপি কে বলতেছি আনরিলায়েবল প্রোটোকল। এখন আমাকে বলেন তো, ওই যে লোকটা আমার রুমে যে আমার কাছে সিগনেচার নিয়ে আসলো, আর ওই একটা প্রসেস, আর আমার সুন্দরবন কুরিয়ার হোক বা এসএ পরিবহন কুরিয়ার হোক, আমাকে ফোন করে বলে দিল কোন সার্ভিসটা ফাস্ট হবে। যেটা ফোন করে বলে দিল সেটা ফোন করে বললে সেটা ফাস্ট, তাই না? হ্যাঁ কিন্তু সেটা কিন্তু আনরিলায়েবল, বাট সেটা ফাস্ট। আর যদি সরকারি হয় সেটা 7 দিনও লাগে যায়, তাই তো? সেটা কিন্তু স্লো। তার মানে টিসিপি যেটা কানেকশন যেটা হয় সেই মাধ্যমে যে ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে সেটা কিন্তু স্লো প্রসেস, আর ইউডিপি যেটা হচ্ছে সেটা কিন্তু ফাস্ট প্রসেস, ফাস্টার। হ্যাঁ তাই তো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমাকে বলেন, আমরা যে মোবাইলে কনভারসেশন করি এটা কি ইউডিপি প্রোটোকল ইউজ করে হয় নাকি টিসিপি প্রোটোকল ইউজ করে হয়? ইউডিপি। ইউডিপি কে বললেন? পাভেল, এসে পাভেল। হ্যালো হ্যালো, আর কেউ বলবেন এটা কি টিসিপি না ইউডিপি? এফটিপি। ইউডিপি না, এটা কারো কোনো সন্দেহ আছে? এটা ইউডিপি। কেমন? কারণ কি? কারণ আমাদের আসলে অ্যাকচুয়ালি এখানে ফাস্ট দরকার। আমার এখানে ধরেন আমি আপনাকে সালাম দিলাম, মোবাইলে কথা বললাম, সালাম দিলাম, বা আমি মাকে ফোন দিলাম, মাকে সালাম দিলাম, মা আমার কথা যদি 4-5 সেকেন্ড পরে যদি বলে যে ওয়ালাইকুম আসসালাম, আর এর ভিতরে আমি আরো দুটো কথা বলে ফেলাইছি, জিনিসটা কেমন হবে না? জি জি। এখানে ফাস্ট কমিউনিকেশন দরকার। সো ফাস্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইউডিপি। কারণ আমরা লাইভ স্ট্রিমিং গেম খেলা দেখি, এটা কি ইউডিপি না টিসিপি? ইউডিপি। লাইভ স্ট্রিমিং যে খেলাগুলো দেখি এটা কি ইউডিপি না টিসিপি? ইউডিপি। ইউডিপি, কারণ এখানে আমার ফাস্ট দরকার। তো তাহলে যে ইনফরমেশনে আমার ডাটা চুরির ভয় নাই কিন্তু আমার তাড়াতাড়ি হওয়া দরকার, সেক্ষেত্রে আমরা ইউডিপি ইউজ করব। কেমন? আর যেখানে আমার ইনফরমেশন লিকেজ হলে প্রবলেম আছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? টিসিপি। টিসিপি ইউজ করব। আমি এমন একটা মেল করলাম, এমন একটা ইনফরমেশন পাঠালাম যেখানে ইউজার নেম পাসওয়ার্ড আছে, ওখানে ওই ইউজার নেম পাসওয়ার্ড যদি আমার পড়ে যায় বা কোনো লিকেজ হয় বা কোনো একটা অংশ যদি মনে করেন কোনো কিছু হয়ে যায়, অল্টার হয়ে যায়, তাহলে কি প্রবলেম? তো সেই ক্ষেত্রে আমরা ওইগুলো কি ইউজ করব? টিসিপি ইউজ করব। টিসিপি। ওকে। তো এই অডিও ভিডিও মূলত এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউডিপি প্রোটোকল ইউজ করি। ইউডিপিতে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা সব কিছুতেই টিসিপি প্রোটোকল ইউজ করি। ক্লিয়ার? জি। এটুকু কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলেন। নেই, সমস্যা নেই। আমি কিন্তু ধরবো আমি যা যা ডিসকাস করতেছি। কোনো কনফিউশন আছে কারো? নাই। ভেরি গুড। না থাকলে ভালো। আচ্ছা, এখন আরেকটা বিষয় তো আছে, দেখেন। স্যার ওই মার্কারটা থাকে। একটু জোরে বলতে হবে, কারণ হচ্ছে আমি একটু কথা কিন্তু শুনতে পাচ্ছি, আমার কাছে হেডফোন নাই তো। মার্কারটা থাকে গেছে আপনার ওই যে বাই ডাইরেকশনাল মার্কার দিছিলেন একটা, স্ক্রিনে থাকে গেছে, আমরা দেখতে পাচ্ছি, অ্যাট লিস্ট আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে দুইটা লাইন। কোড থেকে আসছে, কেমনে কি হচ্ছে এটা? এটা কি মনিটরের স্ক্রিনের উপরে আঁকা হয়েছে? দেখেন, থ্রি ওয়ে হ্যান্ডশেকে যেটা কথা বললাম, সরি টিসিপি মোডে যেটা কথা বললাম, সেটা অ্যাকচুয়ালি আমাদের 3টা থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়ে থাকে। এটার নাম তো হয়তো অনেকে শুনেছেন।
এটা হচ্ছে আমার সোর্স, এটা ডেস্টিনেশন যদি হয়, বা এটা ক্লায়েন্ট এবং এটা যদি সার্ভার হয়, তো ক্লায়েন্ট এন্ডের থেকে প্রথমে একটা সিঙ্ক একটা প্যাকেট যায়। কি ধরনের প্যাকেট? সিঙ্ক প্যাকেট। কানেকশন এস্টাবলিশ যে হয়, কানেকশন এস্টাবলিশের আগে ওই যে আমরা যে টিসিপি মোডে কানেকশন এস্টাবলিশ বা সেশন মোডে কানেকশন এস্টাবলিশের কথা বলছি, এই কানেকশন এস্টাবলিশের ক্ষেত্রে 3 ধরনের প্যাকেট এখানে আগে ঘোরাঘুরি করে। তো সেক্ষেত্রে কি হয়, ক্লায়েন্ট থেকে সার্ভারে একটা সিঙ্ক প্যাকেট যায়। সিঙ্ক প্যাকেট যাওয়ার পরে সে আরেকটা প্যাকেট পাঠায়, সিঙ্ক এক প্যাকেট পাঠায়। ভালো করে মনে রাখেন, এটা কিন্তু সিঙ্ক এক, বিকজ অফ এই সিঙ্কের একটা অ্যাকনলেজমেন্ট, দ্যাটস হোয়াই এই প্যাকেটটাকে বলা হয় বা এটাকে বলা হচ্ছে আমার সিঙ্ক এক। দেন সিঙ্ক এক যখন পাঠাচ্ছে, ও ধরেন ক্লায়েন্ট ওই সার্ভারকে বলবে যে আমি তোমার সাথে কানেকশন এস্টাবলিশ করতে চাই। তো সার্ভার বলবে ওকে ফাইন, আমি তোমার সাথে কানেকশন এস্টাবলিশ করার জন্য প্রস্তুত আছি। তো ও তখন কি বলবে, ওকে ফাইন, আমি তোমার সাথে কানেকশন এস্টাবলিশ করার জন্য সবকিছু আমি তোমাকে দিচ্ছি। যে তখন কি করে দুজনের ভিতরে একটা কানেকশন এস্টাবলিশ হয়। সো প্রথমে প্যাকেট, দেন সিঙ্ক এক প্যাকেট, দেন অ্যাকনলেজমেন্ট প্যাকেট। জি, এই জিনিসটা মাথায় রাখবেন, প্রথমে সিঙ্ক এক, অ্যাকনলেজমেন্ট। যদি কেউ কখনো সিকিউরিটি নিয়ে পড়াশোনা করেন বা সিকিউরিটি নিয়ে কাজ করেন, এই যে এখানে সিম্পল একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মাধ্যমে অনেক কিছু দিয়ে কিন্তু আপনি অ্যাটাক করতে পারেন, সার্ভার ডাউন করে ফেলতে পারেন। এই 3 ওয়ে হ্যান্ডশেকের ভিতরে উল্টাপাল্টা করে অনেক কিছু করে আপনি সার্ভার ডাউন করে ফেলতে পারেন। এই জিনিসটা বেসিক জিনিসটা কিন্তু জানা থাকবে। আর মিনহাজ সাহেব আছেন? জি। মিনহাজ বলেন, টিসিপি ফার্স্ট না ইউডিপি ফার্স্ট? ইউডিপি ফার্স্ট। ইউডিপি। পাবেল আছেন? জি। পাবেল ভাই বলেন, আমার লাইভ স্ট্রিমিং খেলা দেখে এটা টিসিপি না ইউডিপি? ইউডিপি। ইউডিপি। ওকে ফাইন। মিরান আছেন? জি স্যার। মিরান বলেন, সেগমেন্টেশন কোন লেয়ারে হয়? ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে হয়। ওকে ফাইন। তাহলে আমরা ট্রান্সপোর্ট লেয়ারের মোটামুটি কাজ একটু দেখলাম। এরপরে কোন লেয়ার? এরপরে হলো নেটওয়ার্ক লেয়ার। আচ্ছা, নেটওয়ার্ক লেয়ারের কাজটা কি? কার কোনো আইডিয়া আছে? প্রোভাইডিং বেস্ট পাথ, রাউটিং করা, লজিক্যাল অ্যাড্রেস। রাউটিং। নেটওয়ার্ক শব্দটা থেকে কি বুঝতেছেন? নেটওয়ার্কটাকে ও মেইনটেইন করে, কন্ট্রোল করে। শব্দটা থেকে এটা তো বোঝা যায় যে আমরা নেটওয়ার্ক গুলো বলছিলাম, তাই না? যে এটা একটা নেটওয়ার্ক, ওটা আরেকটা নেটওয়ার্ক, এই ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আছে না? সো নেটওয়ার্ক লেয়ারে হচ্ছে আপনার এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক নিয়ে কাজ হবে, অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে ডাটা অন্য নেটওয়ার্কে যাবে। কেমন? জি জি। আচ্ছা, এখন তারপরে আমি আবার একটু ডিসকাস করি, সেটা হচ্ছে কে মেসেজ দিচ্ছেন। ফাহমিদা তাসনিম, ট্রান্সলেট ফিজিক্যাল অ্যাড্রেসে কাজ করেন নেটওয়ার্ক লেয়ারে। ওকে ফাইন। লজিক্যাল অ্যাড্রেসে কাজ করে, এটা ঠিক আছে আপনি, কিন্তু এখানে কি ট্রান্সলেট ফিজিক্যাল কি লিখছেন আমি আসলে জানি না। আচ্ছা, আমরা আসি, ধরেন কি ধরবেন? নেটওয়ার্ক। আচ্ছা, আমি একটু বলে দেই, সেটা হচ্ছে আমরা যে ট্রান্সপোর্ট লেয়ারের কথা একটু আগে বললাম, তাই না? ট্রান্সপোর্ট লেয়ারে আমি কিভাবে দেখাই, এখানে সমস্যা, এখানে আসলে বোর্ড ছাড়া। ধরেন আমরা ওই যে উপরে যে 3টা লেয়ারের কথা বলছিলাম, ওই উপরে 3টা লেয়ারে ইনফরমেশন কি আকারে থাকে? ডাটা আকারে থাকে, তাই তো? আচ্ছা, ওটা যখন আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসে না, তখন সেটা হয় সেগমেন্ট, তাই তো? সেগমেন্ট হলেও ওইখানে একটা হেডার যোগ হয়। কি যোগ হয়? হেডার। একটা হেডার যোগ হয়। মনে করেন এটা আমার মূল ইনফরমেশন থাকবে এখানে, আর এখানে নতুন একটা হেডার যোগ হবে, ঠিক আছে? এই হেডারে কিছু ইনফরমেশন থাকবে। এই হেডারের মধ্যে আমাদের পোর্ট নাম্বার থাকে। কি নাম্বার?
পোর্ট Port নাম্বার number। নাম্বার, যে আমরা যে প্রোটোকল গুলো নিয়ে কাজ করতেছি সেটা কোন পোর্টে, আমার সোর্স পোর্ট কত হবে, ডেস্টিনেশন পোর্ট কত হবে, সেই জিনিসগুলো এখানে থাকে। ধরেন এই যে আমি ব্রাউজ করতেছি, একটু ভালো করে বোঝেন আপনারা। আমি এখানে 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 জিমেল, আমি gmail.com ব্রাউজ করব। এই যে আমি gmail.com যে ব্রাউজ করতেছি, এখানে কিন্তু একটা HTTP প্রোটোকল কাজ করতেছে না, জি যেটা আমি ব্রাউজ করতেছি। HTTP প্রোটোকল মানে এর পোর্ট নাম্বারটা কত? 80। 443 তো আমার ডেস্টিনেশন পোর্ট আমি হিট দিচ্ছি কত নম্বর পোর্টে? 80 নম্বর পোর্টে। আচ্ছা জি এই পোর্ট দেখে সে বুঝবে যে আমার কি HTTP প্রোটোকল দিয়ে সে এই পোর্টে কাজ করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে ডেস্টিনেশন পোর্ট। আবার ঠিক সে কি করে, এই সিস্টেম সে নিজে একটা পোর্ট নাম্বার জেনারেট করে, এটা হচ্ছে র্যান্ডমলি জেনারেট করে। কেমন? হ্যাঁ এই পোর্ট নাম্বারটা কেন দরকার? পোর্ট নাম্বার ছাড়া কিন্তু খুব সমস্যা। জি কেন? কারণ হচ্ছে ধরেন এই আমরা যে ইউজ করতে পারবো না facebook.com লিখতেছি, একটু ভালো করে বোঝেন। এখানে আমি facebook.com লিখলাম, এখানে আমি জিমেল লিখলাম, এখানে আমি 9ut.com লিখলাম। আমার জি। এই হিটটা ফেসবুকের সার্ভারে যাবে, এই হিটটা জি। 9ut সার্ভারে যাবে, এই হিটটা জিমেলের সার্ভারে যাবে, তাই তো? এখন জি। ফেসবুক যখন আমাকে রিপ্লাই দিচ্ছে, সে কি করে বুঝতেছে যে আমার এই যে ব্রাউজারের ফার্স্ট ট্যাবেই যে আমার এখানে যে আসবে, সে কি করে বুঝবে? সে তো সেকেন্ড ট্যাবে আসতে পারতো। সে সার্ভার বলে দিবে ওই পোর্টে তুমি ইয়ে করো, তখন এই সার্ভার যদি আমার কথা কি অ্যাকনলেজমেন্ট বুঝতে, দেয় পোর্ট, হ্যাঁ পোর্টের কথা বলছেন, পোর্ট কিন্তু সবারই কিন্তু আসি, এটাও আসি, এটাও আসি, আমার ডেস্টিনেশন পোর্ট সবই আসি, হ্যাঁ। কারণ আমি ব্রাউজ করতেছি। হ্যাঁ তাহলে আমার Right. সার্ভার কি করে বুঝতেছে যে আমার এখানে এই পোর্টে হিট করতে হবে বা এই পোর্টে আমার রিপ্লাই দিতে হবে, মানে এই সার্ভার ফেসবুকেরটা ফেসবুকে আসবে ট্যাবে যেতে হবে, ও কি করে বুঝতে আমার থার্ড ট্যাবে যেতে হবে? একটা কোশ্চেন Right. আসে কি আসে না? জি সেটা কিভাবে হয়? মনে করেন এই যে ফেসবুক যে দিচ্ছি, আমি ট্যাব দিচ্ছি এই ফার্স্ট ট্যাবে, এখানে ডেস্টিনেশন পোর্ট নাম্বার আসে, কিন্তু সোর্স পোর্ট সে নিজে একটা জেনারেট করে নিচ্ছে, আবার রানিং আউট অফ টাইম, আচ্ছা মেসেজটা খারাপ হয়। না, আচ্ছা, এটা সে নিজে কি করে, সিস্টেম নিজে একটা পোর্ট জেনারেট করে নেয়, র্যান্ডমলি একটা জি। পোর্ট জেনারেট করে, সোর্স পোর্ট। কেমন? ও কি করবে, র্যান্ডমলি আরেকটা সোর্স পোর্ট জেনারেট করবে। মনে করেন এটা 3001 জেনারেট করলো, এই পাশে 3002 জেনারেট করলো, এই পাশে 3003 জেনারেট করলো। যদিও ডেস্টিনেশন পোর্ট একই, বাট সোর্স পোর্ট কিন্তু এইটি। ট্যাবের এক একটা। ওই পাশ থেকে যখন আসবে, ওই পাশের যখন আসবে, আমার ক্লায়েন্ট থেকে আমার ডেস্টিনেশন পোর্ট কত 80, কিন্তু ওই সার্ভারের ডেস্টিনেশন পোর্ট কত হবে যখন আমি রিপ্লাই দিবে? By default ওর 3001। 3000 3002 3003 ফেসবুক যখন রিপ্লাই দিবে কত? 3001। 3001 সিস্টেমে আসবে তখন সে 3001 পোর্ট নাম্বার খুঁজবে কোন ট্যাবে আছে, তখন ওই ট্যাব দিয়ে সে আমার রিপ্লাইটা দিচ্ছে। আচ্ছা বুঝতে পারছেন কথা? জি হ্যাঁ এক্ষেত্রে তাহলে সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট কিন্তু খুব ভাইটাল একটা ফ্যাক্টর, তাই তো? জি তো এই যে জি। আমার যে এই যে আমার ট্রান্সপোর্ট লেয়ারে যে আমার মূল আছে, এই যে হেডার, এখানে কিন্তু এই সমস্ত পোর্ট নিয়ে কাজ হয়, পোর্টের ইনফরমেশন গুলো এখানে থাকে এই হেডারের মধ্যে, ঠিক আছে? এটারে জি জি তো টিসিপি মোডে টিসিপি হেডারে কিন্তু আমার এই পোর্ট নাম্বার গুলো এখানে থাকে, সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কোশ্চেন করি, দেখি কে বুঝতে পারবেন বা কে বলতে পারবেন। ধরেন আমি আমার এই মেশিন ইউজ করতেছি, ফেসবুক লিখছি হচ্ছে ফার্স্ট ট্যাবে, ভালো করে বোঝেন। জি সবাইকে আছেন আমার সাথে জি আছে নাকি এই জি, সাথে আছি। খালি কানেক্ট হয়ে চলে গেছেন? জি ভাই, আছি, রাসেল সাহেব আছেন? জি স্যার, আসি স্যার। মুকিত, জি আছি মুকিত আছেন? জি আছি আছেন। আপনি আপনার মাইক্রোফোনে কি সমস্যা আমারে বলেন তো? আচ্ছা, আছেন? জি স্যার আছি সাপোর্ট। ইরান, আছি। তৌকি, সাজু, জি ভাই, আছি। মিনহাজ, জি আছি ওকে ফাইন, আছেন। তো যেটা বলতেছিলাম, ভালো করে কোশ্চেনটা আমার শোনেন, দেখি কে উত্তর দিতে পারেন। সেটা হচ্ছে, মনে করেন আমার সিস্টেমে আমি একজন ইউজার, আমি ফেসবুক লগ ইন করছি ফার্স্ট ট্যাবে, ওকে? জি আমার পাশেই মনে করেন আরেকজন ইউজার, একই নেটওয়ার্কে আরেকজন ইউজার, সেও ফেসবুক ইউজ করছে ফার্স্ট ট্যাবে। যেহেতু আমি বলতেছি আমার একটা এখানে আমার যে পোর্টটা র্যান্ডমলি জেনারেট হয়, মনে করেন ফরচুনেটলি হোক আর আনফরচুনেটলি হোক, আমার এখানে পোর্ট জেনারেট হয়েছে 3001, আমার ওই ভাইয়ের
ও যে ফেসবুক ফার্স্ট ট্যাবে গেছে, ওরও পোর্ট জেনারেট হচ্ছে 3001। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি বুঝতে পারছি। তো 3001 আমারও, 3001 তারও। এখন আমরা যখন ইন্টারনেটে অ্যাক্সেস করব, ফেসবুক যখন রিপ্লাই দিবে, তাহলে কিভাবে রিপ্লাই দিবে? যে আগে দিবে তারটা আগে রিপ্লাই দিবে। তার তো ডেস্টিনেশন পোর্ট 3001, সিস্টেমে কিভাবে আসবে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বুঝতে পারছি, এটা একটা প্রবলেম, কিন্তু কিভাবে সলিউশন ফেসবুক কিভাবে যখন রিপ্লাইটা দিবে, সিস্টেমে কিভাবে পাঠাবে যে না এই মেশিনের ফার্স্ট ট্যাবে যাও আর ওই মেশিনের ফার্স্ট ট্যাবে যাও? ম্যাক অ্যাড্রেসটা কি কানেক্টেড ম্যাক থাকবে? অ্যাড্রেস পাগল রে, ওই ফেসবুক এর ম্যাক অ্যাড্রেস নাকি গুতাগুতি করবে? না ওইখানে ডিভাইস দুটো আলাদা, এই কারণে এটা করে গেল। রাজু কি এরকম ঘটবে? এটা ফেসবুকে যাওয়ার আগে রাউটার কি কে বললেন? জি স্যার। মিরান বলছে। কে? মিরান। মিরাজ? না ভাই, ম্যাক অ্যাড্রেস এখানে কাজ হবে না। হ্যাঁ সেন্টার তো নিজেই জেনারেট করবে না নিজের মতো করে? না, এখানে যেটা হয় আমি বলি সেটা হচ্ছে, আপনি যখন একই নেটওয়ার্ক থেকে, এই নেটওয়ার্ক থেকে যখন ডাটা পাঠাবেন না, যখন রাউটারের কাছে তো প্রথমে যাবে, তাই না? রাউটার প্রসেস করবে আবার। রাউটার যখন দেখবে যে একই ডেস্টিনেশন যাওয়ার জন্য একই সোর্স পোর্ট হয়ে গেছে, ওই রাউটারের দায়িত্ব যার রিকোয়েস্ট আগে গেছে তারটা ঠিক রেখে পরেরটাকে সে চেঞ্জ করে দিবে। জি, এই দায়িত্বটা রাউটারের। তো তখন কিন্তু একই কিন্তু পোর্ট আর থাকবে না। তারপর আবার ফেরত পাওয়া, রেসপন্স পাওয়ার সময় রাউটার আবার ওইটা ঠিক করে দিয়ে লোকাল আইপি অনুযায়ী ও পাঠায় দিবে। হ্যাঁ, তখন সে সোর্স পোর্টটা, আমার সোর্স পোর্ট 3001 আছে, আমি যে ফার্স্ট রিকোয়েস্ট করি আমারটা রাখতে পারি 3001, আবার আমার পরের জন যে পাঠাইলো তারটা 3002 করে দিল, অর্থাৎ র্যান্ডমলি সে তারটা চেঞ্জ হয়ে যাবে। যদি চেঞ্জ হয়ে থাকে তখন তো ব্যাক যখন করবে, ফেসবুক যখন ব্যাক করবে, তখন তো পোর্ট ডেস্টিনেশন তার আলাদা আলাদা, তো তখন কিন্তু আর প্রবলেম হবে না। বুঝতে পারছেন কথা? কিন্তু এই দ্বিতীয় মেশিন যেটা 3001 পোর্ট দিয়ে পাঠাইছিল, ওকে যখন রাউটার 3002 ফেরত দিবে, নাকি রাউটার আবার ওই আইপি অনুযায়ী, লোকাল আইপি অনুযায়ী আবার 3001 এই আইপি মানে সেকেন্ড মেশিন? না না, রাউটারে তো সোর্স আইপি ডেস্টিনেশন আইপি থাকবে। এই যে আমরা নেটওয়ার্ক লেয়ারে আসছি, এখানে আমাদের বলবো আমরা সোর্স আইপি ডেস্টিনেশন আইপি নিয়ে, আইপি তো থাকবেই, আইপির সাথে পোর্ট নাম্বারও থাকবে। এখন ডেস্টিনেশন যখন থাকবে তখন ওই আইপির এগেইনস্টে কত পোর্ট আছে সে ওই পোর্টের ওই আইপি তে পাঠাবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন রাউটারে তো আমার লোকাল নেটওয়ার্কে তো লোকাল আইপি গুলো ওরা কিভাবে চিনবে, ওখানে পোর্ট ফরওয়ার্ডিং করা থাকে, অনেক কিছু ইস্যু এখানে আছে, কিন্তু ওদিকে আপাতত আমরা যাচ্ছি না। বেসিক জিনিসটা আগে একটু বোঝার চেষ্টা করেন। ওকে জি, আচ্ছা, তাহলে এই কাজগুলো হয়ে থাকে। তো পোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এই পোর্ট গুলো কোথায় থাকে? ট্রান্সপোর্ট লেয়ারে, এই হেডারে কিন্তু আমাদের সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট নিয়ে কাজ হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে ট্রান্সপোর্ট লেয়ার, ধরেন এটা আমার সোর্স, এদিক দিয়ে একটা আছে, এদিক দিয়ে একটা আছে, এগুলো মনে হয় আমার রাউটার। হ্যাঁ, জি, এটা আমার সোর্স, এটা আমার ডেস্টিনেশন। এখন এই সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার একাধিক পাথ আছে। এদিক দিয়ে যেতে পারে, এই একটা পাথ, ডিরেক্ট একটা পাথ আছে, আবার মনে করেন এদিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। তো এখানে টোটাল পাথ কয়টা আছে বলেন? তিনটা পাথ আছে, তাই না? তো একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য তিনটা পাথ আছে। ধরেন আমি আমার ঢাকা থেকে সিলেট যাব, তো আমার এই ঢাকা থেকে সিলেট যেতে হলে আমার কিন্তু বিভিন্ন পথ আছে। আপনারা যারা ঢাকায় থাকেন তারা বুঝবেন। আমি ইচ্ছা করলে মিরপুর ভিতর দিয়ে মহাখালী হয়ে কিন্তু আমি আবার ওদিক দিয়ে ঢুকে ঢুকে আমি আবার মহাখালী এই ফার্মগেট হয়ে মহাখালী যেতে পারি। আবার আমি কালচি দিয়ে আমি যেতে পারি। আবার আমি আপনার ধরেন ওই যে তালতলা থেকে আবার বাম দিকে যে মোড়টা নেয়, হ্যাঁ, ওদিক দিয়ে চলে যেতে পারি। বিভিন্ন ওয়ে আছে আমার। জি, তো নেটওয়ার্ক লেয়ার যেটা করে থাকে যে আমার সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়ার জন্য বেস্ট পাথ কোনটা সেটা সিলেক্ট করে।
হ্যাঁ বেস্ট শর্টেস্ট পাথ, বেস্ট পাথ। না না, শর্টেস্ট পাথ না। শর্টেস্ট না বেস্ট পাথ। There is huge best difference between shortest path and best path. জি জি জি। কেমন? বেস্ট পাথ কোনটা? সেটা ধরেন আমার কাছে এখন টাকা নাই, আমি এখন এয়ারপোর্ট যাব, আমার কাছে টাকা নাই, টাকা কম আছে, তাহলে আমি বাসে যাব, তাই তো? তখন এটা বেস্ট পাথ। টাকা না থাকলে আমার জন্য বেস্ট পাথ কোনটা? বাস। কিন্তু আমার কাছে মনে করেন পকেট ভর্তি টাকা, তাহলে কিন্তু আমি বাসে যাব না, আমি উবারে বা সামথিং কিছুতে চলে যাব, তাই তো? রাইট। তো এক একজনের পার্সপেক্টিভে কিন্তু এক একটা বেস্ট হবে, তো সবার জন্য যে একই বেস্ট হবে সেটা কিন্তু না, রাইট? জি। সো আমরা এখান থেকে এখানে যাওয়ার জন্য কিছু প্রোটোকল ইউজ করি, যে না আমার এই সোর্স থেকে একটা এখানে এখানে আসবে, যে এখান থেকে এখানে যাবে কোনো কিছু, তো এটা কিসের মাধ্যমে যাবে, কোন পাথ দিয়ে যাবে? জি, কোন পাথ দিয়ে যাবে, একটা জিনিস ভালো করে বোঝেন, একটু ভালো করে বুঝতে হবে ভাইয়া। জি, এখানে দুটো টার্ম আছে আমাদের, একটা টার্ম হচ্ছে রাউটিং প্রোটোকল, আর একটা টার্ম হচ্ছে রাউটেড প্রোটোকল। জি। কি বললাম? রাউটিং প্রোটোকল, রাউটেড প্রোটোকল, দুইটা প্রোটোকল। সালুজ্জামান সাহেব আছেন ভাই নাকি নাই আজকে? দুইটা এন্ট্রি আছে তো, ওই যে 13 জনের মধ্যে 2 জন উনি। স্পিকার অফ, মাইক অফ আছেন? চ্যাটে বলি সালুজ্জামান ভাই মাইক অন করেন। আচ্ছা, একটা আছে কি বললাম, রাউটিং প্রোটোকল, আর একটা রাউটেড প্রোটোকল। একটু ভালো করে বুঝতে হবে কিন্তু। জি। এক গলা শুকায় গেছে, পানি খেয়েছে। আচ্ছা দেখেন, আমরা রাউটিং প্রোটোকল এবং রাউটেড প্রোটোকল নিয়ে কথা বলতেছিলাম। ধরুন এটা আমার সোর্স, এটা আমার ডেস্টিনেশন। সো আমার এখান থেকে আমি যাব, আমার এখন পথ আছে কয়টা? দুইটা। আমি এই পাশ দিয়েও যেতে পারি, আবার আমি আমার রাইট হ্যান্ড সাইড ডান পাশ দিয়েও যেতে পারি। এই যে যাব, যে কোনটা আমার জন্য ভালো হবে, আমার জন্য বেস্ট পাথ কোনটা হবে, আমাকে এখানে যেতে হলে কি করতে হবে? আমাকে কোন একটা পাথ নিতে হবে, হয় এটা না হয় এটা, তাই তো? এখন কোনটা আমার জন্য ভালো হবে সেটা হচ্ছে ডিফাইন করে হচ্ছে রাউটিং প্রোটোকল। পাথ, বেস্ট পাথ ডিফাইন করে, পাথটাকে আমরা বলতেছি কি রাউটিং প্রোটোকল। আচ্ছা, কেমন? ধরেন আমার এই পাথটা যদি হয়, এটা হচ্ছে আমার একটা জিনিস, আর আরেকটা হচ্ছে এই এদিক দিয়ে যে আমি যাব, এদিক দিয়ে আমি কি ইউজ করে যাব, আমি সাইকেলে যাব না মোটরসাইকেলে যাব নাকি সিএনজি তে যাব? আমার কিন্তু দুইটা জিনিস ভাইয়া, একটা হচ্ছে পথ নিতে হবে আমার, একটা হচ্ছে কি আমার ভেহিকল নিতে হবে, কোন যানবাহন ইউজ করতে হবে। কারণ আমার শুধু পথ থাকলো কিন্তু আমি না হাইটে গেলাম না রিক্সায় গেলাম না সাইকেলে, কিছুই আমি ইউজ করলাম, তাহলে কাজ হবে না, কাজ হবে না। আমার পথও থাকতে হবে, আমার যানবাহনও থাকতে হবে, তাই তো? তো এই যে পথ, যেটা ভালো করে বোঝেন, যেটা পথকে আমরা ডিফাইন করতেছি অ্যাজ এ রাউটিং প্রোটোকল হিসেবে। কি হিসেবে? রাউটিং প্রোটোকল হিসেবে। আর কি দিয়ে যাচ্ছি, আমার যে যানবাহন, সেটা বাস না সিএনজি না কি, এই যে আমার ভেহিকল যেটা, সেটা আমরা ডিফাইন করি রাউটেড প্রোটোকল দিয়ে। রাউটেড প্রোটোকল, ক্লিয়ার? জি, বুঝতে পারছি। অর্থাৎ তাহলে এখানে আমি বেস্ট পাথ আমার কোনটা হবে, এটা আমি কিভাবে ডিফাইন করব? রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল কি কি আছে? রাউটিং প্রোটোকলের ভিতরে আছে মনে করেন ওএসপিএফ, ইআইজিআরপি, রিপ, আইএসআইএস, এগুলো হচ্ছে রাউটিং প্রোটোকল। অর্থাৎ
এরা আমাকে বলে দিবে যে তুমি কোন পথটা ইউজ করবা, সে আমাকে আমার ডেস্টিনেশন যাওয়ার বেস্ট পাথটা সিলেক্ট করে দিবে। আচ্ছা, ফাহমিদা তাসনিম, ওএসপিএফ রিপ, গুড, ভেরি গুড। আচ্ছা ওকে, এখন আমাকে মনে করেন বেস্ট পাথ রাউটিং প্রোটোকল বলে দিল যে তুমি এই রাস্তা অবলম্বন করো, ফাইন। এখন শুধু রাস্তা থাকলে হবে না, তাহলে আমার এখন কি লাগবে? কোন একটা যানবাহন লাগবে। যানবাহন। তো যানবাহন হিসেবে যানবাহনটা কি, আমি কিভাবে যাব এই পথটা আমি আমাকে চিনে দিছে এই পথে যাবেন। যানবাহনটা কি সেটা হচ্ছে তুমি কি ইউজ করে যাবা, তুমি কি IPv4 ইউজ করে যাবা না IPv6 ইউজ করে যাবা। আচ্ছা, ক্লিয়ার? জি ক্লিয়ার। এইগুলো হচ্ছে আমার রাউটেড প্রোটোকল। দুই ধরনের প্রোটোকল, একটা রাউটিং প্রোটোকল আর একটা রাউটেড প্রোটোকল। রাউটেড প্রোটোকল। রাউটিং প্রোটোকল আমার বেস্ট পাথটা সিলেক্ট করে দেবে, আর রাউটেড প্রোটোকল যেটা সেটা হচ্ছে আমি কোন ওয়েতে যাব, কি ইউজ করে যাব, কোন যানবাহন ইউজ করে যাব, অর্থাৎ আমার IPv4 ইউজ করে যাব না এই নেটওয়ার্কে আমার যাওয়ার জন্য IPv6 ইউজ হবে, সেটা যেটা আছে সেটা হচ্ছে রাউটেড প্রোটোকল। অ্যাপল টকটা কি? অ্যাপলের একটা মেথড ডিফাইন করা। মূলত কি আইপি অ্যাড্রেসের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো আইপি অ্যাড্রেস ইউজ করবেন, আইপি অ্যাড্রেসটা আমরা দুই ভাবে ইউজ করতে পারি, একটা IPv4 ইউজ করতে পারি, IPv6 ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমার এই পিসিতে আমার আইপি কোন আইপি ইউজ করতেছি, কিভাবে আমি আমার ডাটা ট্রান্সফার কোন আইপি ইউজ করব, কোন ধরনের ভার্সন ইউজ করব, সেগুলো হচ্ছে রাউটেড প্রোটোকল। ক্লিয়ার? তো নেটওয়ার্ক লেয়ার যেটা করে থাকে, এই যে রাউটিং প্রোটোকলের দ্বারা নেটওয়ার্ক লেয়ার কি করে তার সোর্স থেকে ডেস্টিনেশনের বেস্ট পাথটা সিলেক্ট করে থাকে। তো বেস্ট পাথ সিলেকশন কোন লেয়ারের কাজ? সরি, নেটওয়ার্ক লেয়ারের কাজ। কোন লেয়ারের কাজ? নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার। ওকে, একটা কাজ গেল। আরেকটা কাজ হচ্ছে ধরেন আমার এখানে আরেকটা পয়েন্ট আছে, এখানে আরেকটা রাউটার আছে, সে কি করতেছে এখান থেকে এই পর্যন্ত একটা প্যাকেট এখানে আসলো, ও ভালো কথা। সে হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখন ওই ইনফরমেশনটা সেগমেন্ট, ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখন সেগমেন্ট আমাদের নেটওয়ার্ক লেয়ারে আসে তখন সেটা হয়ে যায় প্যাকেট। কি হয়? প্যাকেট। ওই ফরম্যাটটাকে আমরা বলি, ডাটার ফরম্যাটটাকে বলা হয় কি? প্যাকেট। কি বলবো? আচ্ছা, প্যাকেট। ডাটার ফরম্যাটটাকে আমরা বলি প্যাকেট। কেমন? তো এই সোর্স থেকে যখন এই প্যাকেটটা যখন মানে আরেকটা মাঝখানে আরেকটা রাউটারের কাছে আসলো, সে মনে করেন এই যে এখানে ওকে বলে দিল যে তুমি এদিক দিয়ে যাও, এখানে মনে করেন একটা স্টেশন আছে, মনে করেন একটা রাউটার আছে, সে এখানে আসলো, এখানে এসে যদি থেমে থাকে তাহলে কি কাজ হবে? না না। ওই রাউটার কি করতে হবে? রাউটার তো আবার এই রাউটিং ওকে আবার সামনে পাঠাতে হবে, তাই না? জি জি। তো রাউটার এসে যদি থেমে থাকে তাহলে কিন্তু কাজ হবে না। সো এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করা, এক জায়গা থেকে আরেক জায়গায় ফরওয়ার্ড করার কাজটাও নেটওয়ার্ক লেয়ার করে থাকে। তো প্যাকেট ফরওয়ার্ডিং এই কাজটাও কে করে থাকে? নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার করে থাকে। তাহলে একটা হচ্ছে কি বেস্ট পাথ সিলেকশন করে লিখে দিচ্ছেন। কারোর সামনে কি খাতা কলম আছে? জি আছে। আছে কিন্তু লিখতেছি না, লিখি। শুনেন, ভিডিও তো থাকবে ঠিক আছে, কিন্তু মনে করেন হঠাৎ করে আপনার একটা দরকার, তাহলে খাতায় নোট ডাউন করার লাগবে বা মোবাইলে আপনারা লিখে নিতে পারেন, কিন্তু লিখে না নিলে কিন্তু বিপদে পড়বেন নিজেরাই, কারণ ভিডিও এত বড় ভিডিও আপনারা দেখবেনও না পরে। লিখে নেই আমি। আমার ইনফ্যাক্ট যখন আমি ভিডিও দেখি, ক্লাস ভিডিও দেখি, আমার ভিডিও দেখতে দেখতে ঘুম আসে। তো বি কেয়ারফুল। তো যেটা বলছিলাম, তাহলে একটা হচ্ছে আমার বেস্ট পাথ সিলেকশন করে, একটা হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং করে। কেমন? এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করে সেটা হচ্ছে এখানে লজিক্যাল অ্যাড্রেসিংটা করে। এখানে আমার আরো একটা হেডার যোগ হয়। এটা তো আমাদের কোথাও কি বলছিলাম, ট্রান্সপোর্ট লেয়ারের কথা বলছিলাম, তাই না? জি, ট্রান্সপোর্ট লেয়ারে সেগমেন্টেশন হয়। ট্রান্সপোর্ট লেয়ারের পরে আচ্ছা এখানে আরেকটা আমি এই যোগ করব কিভাবে? টেবিলে যান, টেবিলে যা ড্র টেবিল আছে, রাইট ক্লিক ইনসার্টে। হ্যাঁ ড্র টেবিল আছে নিচে। এখানে আমার আরেকটা হেডার যোগ হয়। এই ধরেন এই যে হেডারটা আছে না, জি, এই হেডারটা মনে করেন যখন আমার নেটওয়ার্ক লেয়ার আসে এটা এইখানে সে তার সাথে আরেকটা হেডার যোগ করে। এই হেডার এখানে তো পোর্টের কথা বলছি, তাই না? আমরা
এখানে পোর্টের ইনফরমেশন গুলো থাকে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, আর এখানে থাকে হচ্ছে এই হেডারের মধ্যে থাকবে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি। তো এই আইপি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। আইপি কে কি বলে আমরা? লজিক্যাল অ্যাড্রেস। তো এই লজিক্যাল অ্যাড্রেসিংটা হয়ে থাকে নেটওয়ার্ক লেয়ারে। বুঝতে পারছেন কথা? জি। এই কথাটা কিছুক্ষণ আগে এখানে পাবেল যে ভাই যেটা হেডারটা বললেন। যোগ হয়, এই হেডারে আমাদের লজিক্যাল অ্যাড্রেসিংটা হয়ে থাকে, অর্থাৎ আইপি অ্যাড্রেস, সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি এখানে যোগ হয়। আমরা দেখেন এই যে পিং দেই, যখন আমরা পিং দেই, পিং যখন দিচ্ছি তখন কিন্তু ধরেন 1.1.1.1, অর্থাৎ এই যে আমি কিন্তু আমার মেশিনের সোর্স আইপি আছে না, আর ডেস্টিনেশন আইপি কোনটা? 1.1.1.1। তো সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি কিন্তু আমার মেশিন জানে, আমার সিস্টেম জানে। তো এইগুলো কোথায় যোগ হয়? নেটওয়ার্ক লেয়ারে এসে এই হেডার এসে যোগ করে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি। ক্লিয়ার? জি। তাহলে আমাদের নেটওয়ার্ক লেয়ার মোটামুটি বেসিক তিনটা কাজের কথা বললাম। একটা লজিক্যাল অ্যাড্রেসিং হয়, একটা বেস্ট পাস সিলেকশন করে, আর কি বলে প্যাকেট ফরওয়ার্ডিং করে। জি। আমি কিন্তু নেক্সট ক্লাসে এই তিনটা ধরবো, যে তিনটা কাজ বলেন। জি। ক্লিয়ার? স্যার কাজ তিনটা আরেকবার একটু বলবেন? একটা হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং করে, একটা বেস্ট পাথ। জি স্যার লিখে দেননি? স্যার লিখছি, একটা মিস গেছে। এই প্যাকেট ফরওয়ার্ডিং, আর দুটো যেন কি স্যার? লজিক্যাল অ্যাড্রেসিং, আইপি অ্যাড্রেসিং এবং বেস্ট পাস সিলেকশন। ও আচ্ছা, লিখছি স্যার। দুইটা প্রোটোকল ইউজ হয়, রাউটিং প্রোটোকল, রাউটেড প্রোটোকল, লজিক্যাল অ্যাড্রেসিং, প্যাকেট ফরওয়ার্ডিং। ঠিক আছে? এই চারটা। ইয়েস স্যার। ওকে, এখন আসলে আমাদের ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার যেটা, ডাটা লিঙ্ক লেয়ারে যেটা হয় সেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, সেটা হচ্ছে ধরেন আমার একটা নেটওয়ার্কে আছে, ধরেন একটা সুইচ, বড় একটা সুইচ, 8 পোর্ট 16 পোর্ট বা 24 পোর্ট যাই হোক, এখানে একটা পিসি লাগানো আছে, এখানে একটা পিসি লাগানো আছে, এখানে একটা পিসি লাগানো আছে, থাকতে পারে। জি। বিভিন্ন পোর্টে পোর্টে আমার পিসি লাগানো আছে। এখন এই পিসিটা, এখানে যে পিসিটা আছে, এই পিসিটা মনে করেন এই পিসি কে ডাটা পাঠাবে, কেমন? জি। সো আমরা কি বলছিলাম, আমাদের যখন ট্রান্সপোর্ট লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ারে ওই প্যাকেটের ফরম্যাটটা, মানে আমাদের ডাটার ফরম্যাটটা হয় কি? সেগমেন্ট। সেগমেন্টটা যখন নেটওয়ার্ক লেয়ারে আসে তখন ওই ডাটার ফরম্যাট হয় কি? প্যাকেট। প্যাকেট। আচ্ছা, প্যাকেটটা যখন আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে আসে তখন সেটা ফরম্যাট হয়ে যায় বাইনারি আকারে। ফ্রেম। ফ্রেম কি হবে? ফ্রেম। তো ডাটা লিঙ্ক লেয়ারে আমরা প্যাকেটের ফরম্যাটটাকে কি বলবো? ফ্রেম। ফ্রেম। ফাহমিদা তাসনিম ফ্রেম, বাহ ভালো তো, উনি তো অনেক ভালো জানে, অ্যাডভান্সড। আচ্ছা গুড। তো যেটা বললাম, এখন মনে করেন এই পিসি কে একটা ইনফরমেশন পাঠাচ্ছে, সে ইন দ্য মিন টাইম যদি আরেকটা পিসি ওই একই সময়ে যদি এই পিসিটাও এই পিসি কে আবার যদি পাঠানো শুরু করে, পাঠাতে চায়, তাহলে একটা প্রবলেম হবে না? জি। হবে কি না? এখানে একটা কনজেশন তৈরি হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু একটা কন্ট্রোল থাকা দরকার যে এই পিসিটা কখন এই পিসি কে ডাটা পাঠাতে পারবে, এই পিসিটা কখন এই ডাটা এই পিসি কে পাঠাতে পারবে। যখন আমার একটার সাথে একটা কমিউনিকেশন চলতেছে তখন যদি আমি আবার ওর ভিতরে ঢুকে যাই তখন কিন্তু একটা কনজেশন তৈরি হয়ে যাবে। সো এই যে একটা ফ্লো, যে আমার কানেকশন একটা ফ্লো, একটার সাথে একটা কানেকশন যে হচ্ছে, যে ডাটা লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল, কি কাজ করে? সে চেক করে, সে ফ্লোটাকে কন্ট্রোল করে যে কখন কোন পিসি কাকে ডাটা পাঠাতে পারবে কি পারবে না। এটা যখন এই পিসি যখন এই পিসি কে ডাটা পাঠাচ্ছে, একটা কানেকশন তৈরি আছে, তখন সে ফ্লো ডাটা লিঙ্ক লেয়ার কি করবে? এই ফ্লোটাকে কন্ট্রোল করবে যে না, তুমি এখন কিন্তু ডাটা পাঠাতে
পারবা না, পারবে না। তুমি একটু ওয়েট করো। এই ফ্লোটা কন্ট্রোল করে থাকে কোন লেয়ার? ডাটা ডেটা লিংক লেয়ার। ডেটা লিংক লেয়ার। ক্লিয়ার? এটা সুইচে এই কাজটা সুইচে হয়, এটা বলতে যাচ্ছেন? যা বললেন তা তো এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, আমি সুইচ দিয়ে একটা উদাহরণ দিলাম জাস্ট আর কি। হ্যাঁ, যখন এরকম আচ্ছা। কনজেশনের মুহূর্ত আসবে তখন এই কনজেশনটাকে কন্ট্রোল করে, এটা হচ্ছে ডাটা লিংক লেয়ার। জি, ডেটা লিংক। ধরেন এই যে এখানে ধরেন একটা হাব হোক বা সুইচ হোক বা এটা কোনো কিছু হোক, বাস টপোলজির নাম শুনছেন আপনারা? সরি হ্যাঁ, আপনাদের বাস যদি আমি টপোলজি। টপোলজি নিয়ে কথা বলি নাই, তবে মানে আমি চাই না যে এত সিম্পল জিনিস নিয়ে কথা বলি আপনাদেরকে। বাস টপোলজিতে কি ভিডিও হয়, আছে। ওই যে যেমন আমাদের ডিশের লাইন গুলো থাকে না, একটার হ্যাঁ, সাথে হ্যাঁ। কিন্তু একটা মূল কেবল থাকে, ওই একটা কেবল থেকে কিন্তু অনেকগুলো লাইন বের হয়ে যায়। তো তখন যেটা হয়, এই যে এই পাশটা আমাদের একটা ছোট একটা টার্মিনাল থাকে, এই পাশে ছোট একটা টার্মিনাল টার্মিনেটর থাকে। যখন এই একটা পিসিকে যখন একটা হোস্টকে যখন ডাটা পাঠাচ্ছে, ইন দ্য মিন টাইম যদি আরেকজন ডাটা পাঠাতে থাকে, তখন এটা কিন্তু আর যায় না। তখন কি হয়, এটা কিছুক্ষণ ওয়েট করে যতক্ষণ হ্যাঁ, এইটা ক্লিয়ার না হয়। যদি দেখে যে না নির্দিষ্ট সময় পরে ক্লিয়ার হচ্ছে না, তখন সে কি করে, এই টার্মিনেটর এই যে রিকোয়েস্টটা সেটাকে সে শোষণ করে নেয় বা ক্লিয়ার করে ফেলে। Right. তো এই যে সিনারিও, এই সিনারিওতে ডাটা লিংক লেয়ার ইজ রেসপন্সিবল যে এই ফ্লোটাকে সে কন্ট্রোল করে। ও এটা বাস টপোলজির মাধ্যমে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস টপোলজির মাধ্যমে করে। ঠিক, আমি একটা উদাহরণ দিলাম, বাস টপোলজিতে এটা খুব ভালো করে বোঝা যায়। কিন্তু যখন এই ধরনের আচ্ছা। কোনো কনজেশন হওয়ার সম্ভাবনা থাকে, তখন এই ডাটা লিংক লেয়ার আপনার এই ফ্লোটাকে কন্ট্রোল করবে। আচ্ছা, জি, যাতে কোনো একে অপরের সাথে কোনো কনজেশন না হয়, নেটওয়ার্কের ভিতরে যাতে কোনো কনজেশন মানে ওই প্রসেসটাই ডাটা লিংকটা করে। এটা হচ্ছে ডাটা লিংক লেয়ারের একটা কাজ। ডাটা লিংক লেয়ারের আরেকটা কাজ হচ্ছে এখানে ফিজিক্যাল অ্যাড্রেসিং করে থাকে। কি অ্যাড্রেসিং করবে? ফিজিক্যাল ম্যাক অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসিং। অর্থাৎ আমাদের এই যে এটা একটা হেডার ছিল, এটা কোন লেয়ারে ছিল? এটা ছিল এই যে নেটওয়ার্ক। নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্ক হেডার। তো এখন মনে করেন আমি যদি আরেকটাতে আসি, তাহলে এখানে আমার আরেকটা হেডার যোগ হবে। জি আগের দুইটা হেডার আছে, কেমন? এখানে একটা হেডার যোগ হবে, এখানে আরেকটা হেডার, আগের দুইটা হেডার তো আছেই। ঠিক আছে? আর ধরুন এটা আমার ডাটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমার এটা ধরেন এটা হচ্ছে আমার টিসিপি হেডার, এটা আমার টিসিপি হেডার, এটা টিসিপি হেডার, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ারের হেডার, আইপি অ্যাড্রেস ইনফরমেশন থাকে। আর এইখানে ডাটা লিংক লেয়ার এসে যে হেডারটা যোগ হয়, এখানে আমার থাকবে কি ফিজিক্যাল অ্যাড্রেসিং হয়। অর্থাৎ সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক এখানে অ্যাড হয়। জি ক্লিয়ার? জি এখানে সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাকটা এখানে অ্যাড হবে। এবং এই যে ম্যাক অ্যাড্রেসিংটা হচ্ছে না, ফিজিক্যাল অ্যাড্রেসিং হচ্ছে আমাদের ডাটার সাথে, মানে একটা একে অপরের সাথে কমিউনিকেশনের জন্য আগে ম্যাক অ্যাড্রেস দরকার হয় নাকি আগে আইপি দরকার হয়? আগে ম্যাক অ্যাড্রেস। আপনাদের কি মনে হয়, আগে আইপি দরকার হয় না আগে ম্যাক অ্যাড্রেস দরকার হয়? ম্যাক অ্যাড্রেস আগে। ম্যাক অ্যাড্রেস ম্যাকের এগেইনস্টে ও তখন আইপি অ্যাসাইন করে প্রয়োজন অনুযায়ী, ওটা পরের ব্যাপার। বাট ম্যাক তো ম্যাক অ্যাড্রেসটা আগে দরকার হয় কেন? কারণ হচ্ছে দেখেন, আমি যখন সেন্ডার যখন পাঠাচ্ছে, তখন উপরে কোন লেয়ার আছে? অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, নেটওয়ার্ক, ডাটা লিংক, তাই না? তারপরে ফিজিক্যাল লেয়ার। এই ফিজিক্যাল লেয়ার একটা কেবলের মাধ্যমে আবার যখন রিসিভারের কাছে যাচ্ছে, তখন নিচ থেকে উঠবে তো, তাই তো? নিচ থেকে যখন উঠবে, তা আগে কি ফিজিক্যাল, তারপরে কি লেয়ার? তারপরে হল নেটওয়ার্ক ডাটা লিংক। ডাটা লিংক লেয়ার। তো ডাটা লিংক লেয়ার মানে কি আগে ফিজিক্যাল, আগে তার ম্যাক অ্যাড্রেস আগে চেক করবে। সো ম্যাক অ্যাড্রেস যদি না হয়, ম্যাক অ্যাড্রেস যদি কোনো সময় কানেক্টিভিটি না হয়, তাহলে কিন্তু সেখানে কোনো প্রকার কোনো ভাবে কানেকশন হবে না। করবে না। তো কারণ রিসিভার যখন রিসিভ করতেছে, আগে সে কি কোন লেয়ারে আসবে? আগে ডাটা লিংক লেয়ারে। সো ডাটা লিংক লেয়ারে ম্যাক অ্যাড্রেসিংটা হয়। সো ম্যাক অ্যাড্রেসটা কিন্তু অনেক ভাইটাল একটা ফ্যাক্টর। যেমন আমরা মোবাইলে কথা বলি, তাই না?
মোবাইলের কথা যখন বলি আগে তো সিম নাম্বার একটা থাকে, কিন্তু আগে কিন্তু ইএমআই নাম্বার নিয়ে আগে কিন্তু ডিটেক্ট হয়। জি জি মোবাইলের ডিভাইস নাম্বার কিন্তু আগে ডিটেক্ট হয়, দেন তারপরে আপনার সিম নাম্বারে যাবে। তো আমাদের নেটওয়ার্কিং ক্ষেত্রেও সেটা, আগে ম্যাক অ্যাড্রেস, দেন তারপরে কি আইপি অ্যাড্রেস। আইপি ক্লিয়ার? সো এই ডাটা লিঙ্ক লেয়ারে কি হয়, এই সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাকটা এই হেডারে যোগ হয়। ক্লিয়ার? এখন আপনারা বলেন আমাকে, এই যে সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাকের কথা আমি বলতেছি, আমি আমার পিসি থেকে যখন একটা পিং দিলাম, সোর্স আইপি ডেস্টিনেশন আইপি তো আমি বুঝতেছি যে ডেস্টিনেশন আইপি এটা, বাট সোর্স ম্যাক পিসি তার নিজের সোর্স ম্যাকটা জানে, কিন্তু অন্যের ডেস্টিনেশন ম্যাক কি সে জানে? রাইট, সেটা কিভাবে এত বেসিক লেয়ারে ও ইয়া করতে পারবে, রেজিস্টার? এটা তো নিশ্চয় জানে না, জানবে? জানার কথা না। তো তাহলে কি হবে, তাহলে ডেস্টিনেশন ম্যাকটা কি হবে? আমি বলতে পারবো না, এসব পাবলিশ করতে বলতে পারবো না। এখানে তখন হয় কি, ডেস্টিনেশন ম্যাক হিসেবে সে একটা ব্রডকাস্ট ম্যাক জেনারেট করে, অর্থাৎ এফএফ এফএফ একটা ডামি এফএফ এফএফ আচ্ছা এফএফ এফএফ একটা ব্রডকাস্ট ম্যাক এখানে জেনারেট করে। আমরা নেক্সট ক্লাসে এআরপি দেখবো, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, তখন এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তো আপাতত এইটুকু ধারণা রাখেন, ডেটা লিঙ্ক লেয়ারে আমাদের হেডারের মধ্যে কি হয়, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ইনক্লুড হয়। ওকে, তাহলে আমরা কি বললাম, ফ্লো কন্ট্রোল হয়, তারপর 2 নম্বর কি বললাম, ফিজিক্যাল অ্যাড্রেসিং হয়। ওকে, আচ্ছা, ডেটা লিঙ্ক লেয়ারে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে এই যে আপনি ওভার ইন্টারনেটের মাধ্যমে ওয়্যারলেস হোক আর ওয়্যার্ড হোক, আমরা যে ইনফরমেশন পাঠাচ্ছি, এই ইনফরমেশনটা সেন্ডার যে ইনফরমেশনটা যেইভাবে পাঠাইছে, রিসিভার হুবহু সেইভাবে পেলো কিনা, অর্থাৎ ওভার ইন্টারনেটের মাধ্যমে আসার পথে আমার ইনফরমেশন কোনো অল্টার হয়েছে কিনা, ডেটা লিঙ্ক লেয়ার এটা চেক করে। আচ্ছা, অর্থাৎ এর ভিতরে কোনো করাপ্টেড কোনো কিছু ঢুকছে কিনা, কোনো করাপশন হয়েছে কিনা, বা কোনো এরর আছে কিনা, এই এরর চেকিংটা করে ডেটা লিঙ্ক লেয়ার। যেটাকে ফিল্টার, বুঝতে পারছেন কথা? জি। অর্থাৎ ওভার ইন্টারনেটের মাধ্যমে যখন সেন্ডার কোনো কিছু সেন্ড করে, ওভার ইন্টারনেট মানে সেটা হোক ওয়্যার্ড বা হোক ওয়্যারলেস, আমার মূল ইনফরমেশন থেকে মূল ইনফরমেশনে কোনো কিছু অ্যাড হয়েছে কিনা বা কোনো এরর এখানে হয়েছে কিনা, এই জিনিসগুলো চেক করে কোন লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার। এটা চেক করার জন্য সে কি করে, তার এই যে আমরা এখানে হেডার 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 তারপর ডেটা, তারপরে সে এখানে আরেকটা পিছনে একটা অংশ যোগ করে, ফুটার ফুটার না, এটা টেলার। টেলার, আচ্ছা টেলার, টেলার মানে কি, টেল মানে কি, লেজ, লেজ, লেজ কি আগে থাকে না পিছনে থাকে? পিছনে পিছনে থাকে। সো এটাও টেলার থাকে, এটা লেজ মানে এটা পিছনের অংশ। সো এখানে এটাকে আমরা বলছি এফসিএস, কি বলি, এফসিএস। এফসিএস মানে ফাইল সেন্ডিং সোর্স। তার সব পিসি এর ম্যাক অ্যাড্রেস কি আলাদা? এটা কিভাবে জেনারেট হয়, র্যান্ডম থাকে নাকি? আলাদাই হওয়ার, ইউনিক হওয়ার কথা। ম্যাক অ্যাড্রেস আলাদা আলাদা আলাদা। ম্যাক অ্যাড্রেসটা ডিসকাস করতে আপনাদের সাথে? একটু হ্যাঁ না, ওই 48 বিটের ম্যাক অ্যাড্রেস প্রথম 48 বিট, হ্যাঁ, OUI NIC, জি OUI NIC। তখন হ্যাঁ তখন ছিলেন না তাহলে? অর্থাৎ প্রথম 24 বিট 48 বিট, প্রথম 24 বিটটা হচ্ছে অর্গানাইজেশন ভিত্তিক, হোম চিপের মধ্যে ম্যানুফ্যাকচারার বার্ন করে দেয় এই ম্যাক অ্যাড্রেসটা, এটা র্যান্ডমলি কোনো জেনারেট হয় না, রোম চিপের ভিতরে ম্যাক অ্যাড্রেসটা বার্ন করা থাকে। ম্যানুফ্যাকচার যখন তৈরি করে, সেটা পিসি হোক বা কোনো ইলেকট্রিক ডিভাইস হোক, ম্যাক অ্যাড্রেসটা সেটা কি সে রোম চিপের ভিতরে ম্যানুফ্যাকচার যারা আছে তারা বার্ন করে দেয় ম্যাক অ্যাড্রেসটা। এবং ম্যাক অ্যাড্রেসটা কত বিটের হয়, প্রথম 24 বিটে কিভাবে হয়, কিভাবে জেনারেট করে, পরে 24 বিট কিভাবে হয়, এবং এটা কেন আলাদা, কিভাবে আলাদা হয়, এগুলো সব আমরা ডিসকাস করছিলাম আপনি। আচ্ছা স্যার আমার একটা এফসিএস বলবো, টেলারটাকে এফসিএস অর্থাৎ ফাইল সেন্ডিং, কি কিভাবে সেন্ডিং হয়, ফাইলের পরে চেকার সিস্টেম, ফাইল চেকার সিস্টেম, ঠিক আছে? অর্থাৎ সে কি করে, টেলারের দ্বারা সে কি করবে, ফাইলটাকে সে চেক করবে এখানে কোনো এরর আছে কিনা। সো এরর কন্ট্রোল বা এরর ডিটেকশন, এই কাজটা হয়ে থাকে ডেটা লিঙ্ক লেয়ারে। জি, ক্লিয়ার?
ক্লিয়ার। তাহলে আমরা কি কি বললাম? ফ্লো কন্ট্রোল হয়, ফ্লো কন্ট্রোল কিন্তু আমাদের টিসিপি মোডেও হয়েছিল একরকম ফ্লো কন্ট্রোল, ডেটা লিঙ্ক লেয়ারে কিন্তু আরেক রকম ফ্লো কন্ট্রোল, তাই তো? জি জি তারপরে কি হচ্ছে? ফিজিক্যাল অ্যাড্রেসিং হচ্ছে, তারপরে কি হচ্ছে? এরর কন্ট্রোল হচ্ছে বা এরর ডিটেকশন বা এরর কন্ট্রোল, যেটা টেলারের মাধ্যমে হয়। এই টেলারটা শুধুমাত্র ডেটা লিঙ্ক লেয়ারেই অ্যাড হয়, সেটা কিন্তু অন্য কোনো লেয়ারে অ্যাড হয় না, জি ঠিক আছে? স্যার জি এই যে এই টেবিলটার নিচে এফএফ টু এফএফ এটা কি দিচ্ছেন স্যার? এটা হচ্ছে এটা আমরা ডেস্টিনেশন ম্যাপ তো জানি না। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব, এআরপি তে যখন ডিসকাস করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা আপাতত মনে রাখেন যে হেডারে আমাদের সোর্স ম্যাপ এবং ডেস্টিনেশন ম্যাপ অ্যাড হয়। আচ্ছা প্যাকেট স্যার, প্যাকেটটা যখন রিসিভ করলাম আমি পাঠানোর সময় আমার ম্যাকটা আমি জানি, প্যাকেট যখন রিসিভ করলাম তখন কি ডেস্টিনেশন ম্যাকটা থাকে প্যাকেটে? হ্যাঁ হ্যাঁ, ডেস্টিনেশন ম্যাপ ছাড়া তো হবে না, ম্যাপ ছাড়া তো আইপি খুঁজতে পারবে না। আমরা যদি বলবো নেক্সট ক্লাসে এআরপি নিয়ে ডিসকাস করব, এই জিনিসটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। যাদের এআরপি সম্পর্কে ধারণা আছে তাদের কোনো কনসেপ্টে কোনো প্রবলেম হবে না, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, ওকে? আচ্ছা, ওই যে আইএমই নাম্বারের মতো। এখন আসেন আমাদের ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে বলার মতো কিছু নাই, এই যে ফ্রেম, এই আমাদের ডেটা লিঙ্ক লেয়ারের যে ফ্রেম, এই ফ্রেম যখন ফিজিক্যাল লেয়ারে আসে তখন সেটা ওই ফরম্যাটটা কনভার্ট হয়ে যায় বিট। কি হবে? বিট। এই বিটটা কি হবে? বিটটা ওয়্যার অথবা ওয়্যারলেসের মাধ্যমে সে ইলেকট্রিক সিগন্যাল আকারে পাস হবে, জি তাই তো? এখন সেটা মিডিয়া গুলো কি হতে পারে? কেবল হতে পারে, ওয়্যারলেস হতে পারে, অপটিক্যাল ফাইবার হতে পারে, যে কোনো একটা মিডিয়া ইউজ করতে হবে। এই মিডিয়ার মাধ্যমে ফিজিক্যাল লেয়ার তার ওই বিটটাকে ডেস্টিনেশনে বা রিসিভারের ফিজিক্যাল লেয়ারে পৌঁছায় দিবে। এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। জি স্যার, তো এখানে কিছু মিডিয়া অ্যাড হয়, মিডিয়া ইউজ করা হয়। আচ্ছা, এখন আসেন এই যে আমি প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, সেশন লেয়ার, এই তিন লেয়ারের আমার মূল ইনফরমেশনকে বলতেছি ডাটা। কি বলতেছি? ডেটা বলতেছি। আর যখন সেটা ট্রান্সপোর্ট লেয়ারে আসে তখন এই ডেটা মানে এই ডেটাটা কি হয়ে যায়? সেগমেন্ট। এই সেগমেন্ট যখন নেটওয়ার্ক লেয়ারে আসে তখন এই ডেটা এই সেগমেন্ট কি হয়ে যায়? প্যাকেট। ডেটা লিঙ্ক লেয়ারে আসে তখন সেটা ফ্রেম। আর এই ফ্রেমটা যখন ফিজিক্যাল লেয়ারে আসে তখন সেটা বিট। তো এই যে আমার এক একটা ফরম্যাট, আমার ইনফরমেশন ফরম্যাট, এগুলোকে এই ফরম্যাটের টেকনিক্যাল ভাষা আমি বলি পিডিইউ। কি বলি? পিডিইউ। এটা মনে থাকবে না। কি বলি আমরা? পিডিইউ। এই দেখেন, প্রোটোকল ডাটা ইউনিট, প্রোটোকল ডাটা ইউনিট, ডাটা সেগমেন্ট, প্যাকেট, ফ্রেম, বিট, ঠিক আছে? এখন এখানে দেখেন কোন লেয়ারে আমাদের যে নেটওয়ার্ক লেয়ারে যেটা ছিল, নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে, কারণ রাউটারই শুধুমাত্র প্যাকেটকে ফরওয়ার্ড করতে পারে। এক নেটওয়ার্ক থেকে ডেটা অন্য নেটওয়ার্কে পাঠানোর জন্য এক নেটওয়ার্ক থেকে প্যাকেট অন্য নেটওয়ার্কে পাঠানোর দায়িত্ব কার? রাউটারের কাজ করবে নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারের কাজ কি? এক নেটওয়ার্ক থেকে ডেটা অন্য নেটওয়ার্কে পাঠানো, তাই তো? তার মানে রাউটার কিন্তু আইপি বোঝায়, রাউটারে কিন্তু আপনি ম্যাক নিয়ে কাজ করবেন না, রাউটার কি নিয়ে কাজ করবেন? আইপি নিয়ে। আচ্ছা, ডেটা লিঙ্ক লেয়ারে সুইচ আর ব্রিজ। সুইচ, তাহলে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ কে করে? রাউটার না সুইচ? সুইচ, কারণ কি সুইচ ডেটা লিঙ্ক লেয়ারে আর ম্যাক অ্যাড্রেসিং হয় কোন লেয়ারে? ডেটা লিঙ্ক লেয়ারে। সো সুইচ ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। সুইচ কিন্তু আইপি বুঝবে না যদি না সেটা লেয়ার 3 ডিভাইস হয়। লেয়ার 3 মানে কি? নেটওয়ার্ক লেয়ারে যে ডিভাইস কাজ করে, তাই তো? তো আমাদের কিছু সুইচ আছে যেটা রাউটারের মতো কাজ করতে পারে, ওটাকে আমরা লেয়ার 3 ডিভাইস বলে থাকি, লেয়ার 3 সুইচ বলি। অর্থাৎ সে নেটওয়ার্ক লেয়ারের মতো কাজ করে, ডেটা লিঙ্ক লেয়ারের মতো কাজ করে। তো সুইচ আর ব্রিজ কি করে? ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আর ফিজিক্যাল লেয়ারে কি? হাব, রিপিটার, এগুলো। তো আমাদের যে ল্যান কার্ড আছে না আমাদের মেশিনে, এই ল্যান কার্ড গুলো আপনার ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার উভয় লেয়ারে কাজ করে। আমাদের ল্যান কার্ড গুলো ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার এই উভয় লেয়ারে কাজ করে, মনে থাকবে? তো হাব আর রিপিটার ফিজিক্যাল লেয়ারে কাজ করে, শুধু হাব এবং রিপিটার ফিজিক্যাল লেয়ারে কাজ করে। তো এখন দেখেন এই যে আমার যে ইনফরমেশন গুলো আসতেছে, প্রথমে ডেটা ছিল, তারপরে
একটা হেডার যোগ হয়েছে, তারপর আবার আরো একটা হেডার যোগ হয়েছে, পরে আবার ডেটা লিঙ্ক লেয়ারে আরো একটা হেডার যোগ হয়েছে, পিছনে আবার একটা ইনফরমেশন যোগ হয়েছে, টেলার যোগ হয়েছে। মূল ডাটাটাকে আরো অনেক কিছু দিয়ে আমরা মানে ঢেকে ফেলতেছি না? জি, এনক্যাপসুলেশন। তাই তো, এই প্রসেসটাকে বলা হয় কি এনক্যাপসুলেশন। কি বলা হয়? এনক্যাপসুলেশন। কেন? কারণ দেখেন ওই যে আমরা বাজারে বা দোকানে যখন আমরা ক্যাপসুল কিনি, ক্যাপসুলের ভিতরে মূল যে দানাগুলো ওগুলো খেলে কিন্তু হয়, কিন্তু ওই দানাগুলো কিন্তু একটা কভার দিয়ে কিন্তু আটকানো, দ্যাটস ওয়াই সেটাকে আমরা ক্যাপসুল বলতেছি। আমি জানি না মেডিকেল ভাষায় কেন বলে, আমি জানি না, আমি আমার মতো করে সাজায় নিছি কথা। তাই তো? ঠিক আছে স্যার। এখন এই জিনিসটাই মানে মূল জিনিসের উপর একটা আবরণ দিয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই সেটা ক্যাপসুল হয়ে গেছে। আমাদের দেখেন এই মূল ডাটাগুলো, মূল ডাটার উপরে পিছনে একটা পুরো কিছু দিয়ে আমরা মোড়াই দিছি, এই দ্যাটস ওয়াই এটাকে আমি বলতেছি কি এনক্যাপসুলেশন, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন প্রসেস। ঠিক আছে? এখন এটা হচ্ছে সেন্ডার সাইডে এগুলো মোড়ানো হচ্ছে, তাই তো? কিন্তু যখন রিসিভার সাইডে যাবে তখন কি হবে? ডিক্যাপসুলেশন। তখন এই যখন ধরেন এই যে এখানে আমার যখন ডেটা লিঙ্ক লেয়ারে যাবে, রিসিভার সাইডের কথা বলেন, ডেটা লিঙ্ক যাবে, তখন এই হেডার কি হবে? ও বাদ দিয়ে দিবে, টেলার ডিলিট হবে। ঠিক আছে, এই হেডার আর এই টেলার ডিলিট। জি। তারপর যখন নেটওয়ার্ক লেয়ারে আসবে তখন এই হেডার ডিলিট, যখন সে ট্রান্সপোর্ট লেয়ারে আসবে তখন এই হেডার ডিলিট, একটা একটা করে ইয়ে হতে থাকবে, তাই তো? তাহলে কি হচ্ছে, আমার রিসিভার এন্ডে কিন্তু আবার খুলতেছে, জি, তাই না? তো এই প্রসেসটাকে কি বলা হয়? এনক্যাপসুল। ওই পাশে বলা এনক্যাপসুলেশন। না, এটাকে বলা হয় ডিক্যাপসুলেশন। ডিক্যাপসুলেশন হওয়ার কথা। এনক্যাপসুলেশন হয় সেন্ডার সাইডে, ডিক্যাপসুলেশন হয় রিসিভার সাইডে। আচ্ছা আচ্ছা। তাহলে এনক্যাপসুলেশন কি আর ডিক্যাপসুলেশন কি বুঝতে পারছেন? জি। কোন কনসেপ্টে প্রবলেম আছে কারো? না না, ডিক্যাপসুলেশন বিটকে একেবারে ফাইনালি ডাটায় রূপান্তর করে। হ্যাঁ, এই সমস্ত আমার হেডার টেলার সব সমস্ত কিছু খুলে টুলে একদম ইউজারের সামনে ফ্রেশ একটা অ্যাপ্লিকেশন আকারে সে আমাকে অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে একটা আমাকে প্রম্পট শো করবে। স্যার এনক্যাপসুলেশন হবে সেন্ডারের ক্ষেত্রে। হ্যাঁ, এনক্যাপসুলেশন সেন্ডার সাইডে আর ডিক্যাপসুলেশন হয় রিসিভিং সাইডে। রিসিভার সাইডে। ঠিক আছে? জি জি ভাই আজকে এমন থাক, আমার গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, ওকে স্যার। নেক্সট ক্লাসে আমরা আবার ডিসকাস করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে লাইনটা দেখেন, এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের এই সাইটটাতে। আপনারা এখানে একটু দেখবেন, এখানে দেখলে একটু মজা পাবেন আই হোপ। এই যে এখানে দেখেন খুব সুন্দর করে, খুব মানে মজা করে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই যে দেখেন, এখানে একটু পড়বেন, আপনারা না বুঝেন নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে? কিভাবে হচ্ছে না হচ্ছে খুব সুন্দরভাবে একটা গল্প আকারে এখানে বলা আছে। জি, এটা খুব সুন্দরভাবে দেয়া আছে। আমি অন্য সময় পড়ার চেষ্টা করছিলাম, ওই সাইড ঠিক আছে, আপনারা এটা একটু দেখে নিন। হ্যাঁ, ওকে স্যার। আজকে এই পর্যন্ত থাকুক। জি, নেক্সট ক্লাসে দেখা হবে। আর আমি এগুলো কিন্তু নেক্সট ক্লাসে আমি অবশ্যই ধরবো, যে পারবে না তারা কিন্তু আমি সবার সামনে অপমান করবো। সামনে তো কেউ নেই। থ্যাংক ইউ। হ্যালো। জি, ক্লাসের ভিডিওটা একটু দ্রুত পাওয়ার ব্যবস্থা করে দিন। লিংক